সুপ্রিয় কলেজের বন্ধুগণ, আসসালামু আলাইকুম। হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের শুভেচ্ছা আমার সমস্ত বন্ধুদেরকে। প্রিয় বন্ধুরা, জন্মদিন কিংবা নতুন বছর, এই দিনটা আসলে আমরা খুবই আনন্দিত হই, আমরা খুবই মজা করি এবং এই দিনটা আমরা খুব বড় করে সেলিব্রেট করি। কিন্তু আমার কাছে মনে হয় এই দিনটা চরম দুঃখের দিন। কারণ হচ্ছে, আমি যদি 71 বছর বেঁচে থাকি, তাহলে আমার জীবন থেকে একটা বছর চলে গেলে আমি আর 70 বছর বাঁচব। এটা আসলেই দুঃখের ব্যাপার। কিন্তু তারপরেও নতুন দিনগুলোতে, জন্মদিন হোক কিংবা নতুন বছরের অনুষ্ঠান হোক, এই দিনগুলোতে অবশ্যই মজা মাস্তি করতে হবে, আনন্দ ফুর্তির মাঝে থাকতে হবে। যাই হোক, যেদিন এই ভিডিও আপলোড হবে সেদিন হয়তো আমি আল্লাহর রহমতে মেবি আমি কুমিল্লায় থাকবো না বা ঢাকায়ও থাকবো না, আমি সেদিন কক্সবাজার থাকবো। নতুন বছর উপলক্ষে একটা নতুন ধামাক্কা নিয়ে আসছি টিভির পর্দায়। যাই হোক, যখন দেখা যাবে তখনই বলবো। আজকের গল্পটা খুবই হৃদয় বিতারক এক ভালোবাসার গল্প। আমি শুনেছিলাম মৃত মানুষ কখনো দুনিয়াতে ফিরে আসে না, কিন্তু আমাদের সিলেটের বাইচ সহজ সরল হতদরিদ্র গরিব আরিফ ভাই, হতদরিদ্রই বলতে পারি কিন্তু গরিব বলতে পারি না, কারণ আল্লাহ তার হাত পা দিয়েছে, সে কখনো গরিব না, হয়তো দরিদ্র, উনি আর্থিকভাবে একটু দুর্বল। আমাদের আরিফ ভাই তার ভালোবাসা দিয়ে তার মৃত স্ত্রীকে 7 বছর পরে আবারও জীবিত করেছে। আমি শুনেছিলাম যে ভালোবাসা দিয়ে নাকি দুনিয়ার সব কিছুকে জয় করা যায়, কিন্তু জানতাম না ভালোবাসা দিয়ে মৃত্যুকেও জয় করা যায়। লোম রহস্যকর এক বাস্তব ঘটনা। আমি আশা করব আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আমার সিলেটের ভাই আরিফের জীবনের গল্পটা শুনবেন এবং গল্প শেষে আরিফ ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন, আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার দাদা আছে, আর কেউ নেই। সিলেট শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলাগারা কোনো এক ছোট্ট অজপাড়া গায়ে আমাদের পরিবারটা ছিল এক নিম্নবিত্ত পরিবার। আমার দাদা পেশায় একজন কৃষক। আমি শুনেছিলাম আমার জন্ম হবার পরপর নাকি আমার বাবা মারা যায়, এবং বাবা মারা যাওয়ার পরে আমার মা খুব কষ্ট করে আমাকে কোলে পিঠে করে মানুষ করতে থাকে। আমি যখন একটু একটু করে মায়ের নাম বাবার নাম মুখে আনতে শুরু করি, ঠিক ওই মুহূর্তে নাকি আমার নানার বাড়ির লোকজন, আমার নানা নানি মিলে আমার মাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লাগে। এক মুহূর্তে আমার মা সিদ্ধান্ত নেয় যে আমার মা এই বাড়ি ছেড়ে চলে যাবে, একা নয়, যাওয়ার সময় আমাকেও সাথে করে নিয়ে যাবে। কিন্তু ওই মুহূর্তে আমার দাদাভাই নাকি আমার জন্য খুব কান্নাকাটি করতে শুরু করে। আমার দাদাভাই বলে যে আমার একমাত্র সন্তানের, আমার একমাত্র নাতি, আমি ওকে যেতে দিব না। আমার জীবন থাকতে আমার নাতিকে আমি আমার বাড়ির বাইরে যেতে দিব না। আমার মা শত চেষ্টা করে কান্নাকাটি করলো আমাকে আমার আম্মার সাথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার দাদা কোনোভাবেই আমাকে আমার মায়ের সাথে যেতে দিল না। আমাকে জড়িয়ে ধরে পুরো গ্রামবাসীর কাছে চিৎকার করে দাদা বলল, যে কোনো কিছুর বিনিময় হোক আমার নাতিকে লাগবেই, আমি আমার নাতিকে কোনো সময় যেতে দিব না। আমার মা তখন শূন্য হাতে আমার নানানের সাথে আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হলো। যাই হোক, এটাই হয়তো আমার মায়ের সাথে আমার শেষ দেখা ছিল। এরপরে আমার আম্মুর সাথে আমার আর খুব একটা দেখা হয়নি। শুনেছিলাম যে আমার আম্মুকে নাকি খাগড়াছড়িতে বিয়ে দেওয়া হয়েছিল। খাগড়াছড়ি কোনো এক পাহাড়ি এলাকা আমার আম্মাকে বিয়ে দেওয়া হয়, এবং এরপর থেকে সেই ছোট্ট আরিফকে আমার মা রেখে যাওয়ার পরে আর কখনোই আমার খোঁজখবর নেওয়ার জন্য আমার মা আসেনি। আমি এটাও শুনেছিলাম যে আমার নানা নানি নাকি কীভাবে তাবিজ তুমান করে আমার মাকে পরিবর্তন করে ফেলায়। ওই লোকের সাথে বিয়ে হবার পরেও নাকি আমার মা আমার জন্য, আমার বাবার জন্য, আমার দাদার জন্য খুব কান্নাকাটি করতো। ওখান থেকে চলে আসার জন্য নাকি মা অনেক পাগলামি করতো। এখনকার সময়ের মতো হাতে হাতে মানুষের মোবাইল ফোন ছিল না ইন্টারনেটের এমন সুযোগ সুবিধা, যার জন্য আমার মা চাইলেও আমার সাথে কোনো যোগাযোগ করতে পারেনি, আমার সাথে কথা বলতে পারেনি। আম্মু কান্নাকাটি করে চোখের জলে বুক ভাসিয়েছে, এবং বুকে পাথর বেঁধে আমি আরিফকে বলে আমার মা নতুন সংসারের পথে হাঁটতে শুরু করেছে। যাই হোক, আমি আমার দাদার কাছে খুব দুঃখে কষ্টে আমার দিনগুলো কাটাচ্ছিলাম। আস্তে আস্তে করে আমি একটু বড় হচ্ছিলাম। মোটামুটি অনেক অংশে আমি তখন বড় হয়ে যাই। অনেকটা বড় হয়ে যাওয়ার পরে এতিম ছেলে হিসাবে আমাদের এলাকার সব মানুষ আমাকে অনেক আদর করতো, আমাকে ভালোবাসতো। সবার কাছে আমি ছিলাম চোখের মণি। প্রত্যেকটা মানুষ আমাকে দেখলেই কোলে নিত। আমার যখন যা লাগতো সবাই আমাকে দিত। আমি আর দাদা একসাথে ঘুমাইতাম। আমার দাদা আমাকে রান্না করে খাওয়াইতো। আমার মনে আছে আমি অনেক বড় হয়ে গেছি, এরপরও আমার দাদা আমাকে শরীর ডোলে আমাকে গোসল করাই দিত। আমার মাথায় সাবান দিয়ে ডলে দিত। গোসল করে আসার পরে আমার দাদা লুঙ্গি দিয়ে আমার শরীরের
পানিগুলোকে পরিষ্কার করতো। দাদা আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছে, আমি দাদার কাছে আমার মা বাবা সবার কথা ভুলে গিয়েছিলাম। দাদার কাছে আমি এক অন্যরকম পৃথিবী পেয়েছিলাম। কোনো সময় এক ফোঁটা পরিমাণ কষ্ট আমার দাদা আমাকে দিত না। এত বেশি আদর আর ভালোবাসতো যে দাদাই ছিল আমার কাছে আমার জান্নাত। এমন করেই আমার দিন আর রাতগুলো কাটতে থাকে। একটা পর্যায়ে আমি অনেক অংশে বড় হই। আমাদের এখান থেকে আমাদের এলাকাতে আসলে এরকম কোনো শিক্ষিত ছেলে ছিল না। আমাদের এলাকাটা সম্পূর্ণ নিম্নবিত্ত একটা এলাকা ছিল। এই এলাকার বেশিরভাগ মানুষগুলোই মাঠে ঘাটে জমিতে পাহাড়ে পর্বতে কাজ করত। আমার বয়সী কোনো বাচ্চাই স্কুলে যেতে আমি দেখি নাই। সবাই মাঠে ঘাটে দিনমজুরের কাজ করেই জীবিকা অর্জন করত। আমিও সবার মতো করেই জীবনযাপন করতাম। এরকম করে আমার সময়গুলো সামনে দিয়ে কাটতেছিল। এভাবে কাটতে কাটতে আমি প্রায় অনেক অংশে বড় হয়ে যাই। আমার দাদার ঘরের সাথে আমার একটা আন্টির ঘর আছে, তানিয়ার আম্মা, ওনাকে আমি তানিয়ার আম্মা বলে ডাকি, এবং তিনি সম্পর্কে আমার চাচি হয়। তো দেখা যায় অনেক সময় দাদা যদি রান্নাবান্না করতে না পারে, শীতকালে দাদা তো অনেক অসুস্থ হয়ে যায়, তো সেই সময় তানিয়ার আম্মা রান্নাবান্না করে আমাদেরকে খাইতে দিত। এবং তানিয়া আমার থেকে বয়সে একটু ছোট ছিল, কিন্তু ছোটোবেলা থেকে আমরা একসাথে বড় হই। তানিয়ার সাথে আমার মোটামুটি খুব ভালো একটা সম্পর্ক আছে। ও আমাকে অনেক বুঝে, আমিও তাকে অনেক বুঝি। আমাদের দুজনের মাঝে খুবই মধুর একটা সম্পর্ক। আমরা একসাথে মাঠে ঘাটে খেলতে যাইতাম, নদীতে মাছ ধরতে যাইতাম, ঘাটে হাঁটতে যাইতাম। সব দিক মিলিয়ে তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়। আমি আস্তে আস্তে করে বড় হই। তানিও যেরকম টিপ মার্কা দিত, আমিও তেমন টিপ মার্কাই দিতাম, মানে টিপ দিতাম কাগজে, সিগনেচারও করতে পারতাম না। এইভাবে আমাদের সময়গুলো কাটতে থাকে। আস্তে আস্তে করে অনেক অংশে বড় হই। অনেকটা যখন বড় হয়ে যায়, একেবারে যুবক হয়ে যায়, ওই সময় তানিয়ার সাথে আমি আর খুব একটা মিশতাম না। তানিয়া তখন অনেক পর্দা করতো, এবং পর্দা করে বেশিরভাগ সময় ঘরের মধ্যে থাকার চেষ্টা করতো। আর ওর মা একটু ধার্মিক টাইপের মানুষ ছিল, যার জন্য তানিয়াকে বেশি বেশি ধর্মের কথা বলতো, এবং ইসলামিক পথে জীবন যাপন করার জন্য তানিয়াকে সবসময় প্যারা দিত। এবং তানিয়াও তার মায়ের কথা মতো তার জীবনযাপন একইভাবে করতো। এরকম করে আস্তে আস্তে আমার সময়গুলো সামনে দিয়ে কাটতে থাকে। আমার বয়স যখন 18 থেকে 19 বছরের কাছাকাছি, তখন আমি অনেক লম্বা হয়ে যাই। মানে আমি দেখতে অনেক লম্বা এবং অনেক সুন্দর হই। আমার মা নাকি দেখতে অনেক সুন্দরী ছিল, আমার বাবা কিন্তু দেখতে অতটা সুন্দর ছিল না। সবাই বলে আমি নাকি আমার মায়ের মতো হয়েছি। 19 বছর বয়স যখন আমার হয়, তখন আমি মানুষের মুখে মুখে শুনতাম আমার মা নাকি খাগড়াছড়িতে থাকে এবং আমার আম্মা নাকি ওইখানে অনেক ভালো আছে। এরকম করে শুনতাম। শোনার পরে একদিন আমি তানিয়ারে বললাম যে, তানিয়া চল না আমরা একদিন খাগড়াছড়িতে বেড়াইতে যাই। ও আমারে বলে, না আমি যাব না। আমি বললাম যে, একটা কাজ কর, তোর মারে সহ নিয়ে যাই, তোর আম্মার সহ চল আমরা একদিন খাগড়াছড়ি ঘুরে আসি। আমার মা নাকি ওইখানে থাকে, এবং আমি এক লোকের মাধ্যমে আমার মায়ের ঠিকানাও নিয়েছিলাম, যে মা ওই জায়গায় থাকে, ওইখানে ঠিকানা নিয়েছিলাম। পরে আম্মা, আমি, তানিয়ার আম্মা আর তানিয়া মিলে আমরা তখন খাগড়াছড়িতে যাব। আমি বেশ কয়েকদিন মানুষের মাঠে ঘাটে কাজ করে আমি মোটামুটি ভালো টাকায় উপার্জন করি। আমার কাছে অনেক টাকা থাকে। সেই টাকা দিয়ে আমি খাগড়াছড়িতে যাব, আমার মায়েরে দেখব অনেক বছর পরে। এর আগে মনে হয় একবার আমি আমার আম্মাকে দেখেছিলাম, তাও খুব বেশি সময় ধরে না, অল্প সময়ের জন্য। এরপরে আর আমার মাকে আমার দেখাই হয়নি, এবং কত বছরে আমার মাকে আমি দেখি না তা আঙুলের করে গুণে শেষ করা যাবে না। পরে আম্মুকে দেখার জন্য তানিয়ার আম্মুর সাথে রওনা দিলাম খাগড়াছড়িতে। এখনকার খাগড়াছড়িতে অ্যাভেলেবেল বাস চলে এবং খুব ভালোভাবে যাওয়া যায়। ওই সময় একটা মাত্র বাস যাইতো সকালবেলা ভোরে সিলেট থেকে একটা বাস যাইতো, তাও কুমিল্লা হয়ে। অনেক সময় লাগতো। আর খাগড়াছড়িতে কোনো রেলের ব্যবস্থা ছিল না, যেটা এখনও নাই। কোনো রেলগাড়ি দিয়ে যাওয়া যেত না। পরে আমি তখন করলাম কি, ওই সিলেট থেকে অনেক কষ্ট করে কুমিল্লা আসি, এবং কুমিল্লা থেকে আমি, তানিয়ার আম্মা আর তানিয়া মিলে তখন আমরা খাগড়াছড়িতে যাই। আমি আমার মাকে যখন সর্বপ্রথম দেখি, আমার মা আমাকে চিনতে পারে না। মায়ের অনেক সামনে যাওয়ার পরে মা আমার মুখের দিকে তাকিয়ে বলে, তুই আরিফ না রে বাবা। আমার মার তখন অনেক অংশেই বয়স হয়ে যায়। আম্মা আমাকে ঝরে ধরে কান্নাকাটি করে আমাকে ঘরে নিয়ে যায়। আমার খাগড়াছড়ি যে বাবাটা ছিল, তিনি কিন্তু অত্যন্ত ভালো, তিনি খারাপ মানুষ না, তিনি খুবই ভালো। আমার মাকে অনেক আমাকে অনেক বুঝে, এবং আমার যে তানিয়া গেছে, তানিয়ার আম্মু গেছে, সবার সাথে খুব সুন্দর করে ব্যবহার করছে। আমরা ওখানে যাওয়ার পরেই সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সাথে সাথে মা আমাদেরকে রাতের খাবার দেয়। আমি, তানিয়া এবং তানিয়ার আম্মা ভরপেট খাবার খাই। খাবার শেষ করার পরে আমরা তখন পাহাড়ি এলাকাতে গেছিলাম। আমরা সিলেটটাও যদি খুব পাহাড়ি ছিল, কিন্তু আমাদের এলাকার আশেপাশে খুব একটা পাহাড় ছিল না। কিন্তু খাগড়াছড়িতে আমার মায়ের যেখানে বিয়ে হয়, আমার মায়ের ওই বাবা আমার ওই বাবার বাড়িটা ছিল মোটামুটি অনেকটা পাহাড়ের উপরে, একটা টিলার উপরে। রাতের খাবার শেষ করার পরে রাত 9টার দিকে আমরা যখন খাবার শেষ হওয়ার পরে বের হয়েছি, এত মনোমুগ্ধকর পরিবেশ দেখার পর যেন অন্য কোনো রাজ্যে হারিয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল যেন
পাহাড় আমাদেরকে আপন ঠিকানায় ডাকতেছিল। খুবই সুন্দর পরিবেশ। সবাই মিলে তখন বসলাম, বসে অনেক গল্প টল্প করতেছি, কথাবার্তা বলতেছি। দেখতে দেখতে ঘড়ির সময় কখন যে রাত 1টা বেজে গেছে এটা কেউ বুঝতে পারিনি। 1টা বেজে যাওয়ার পরে আমার আম্মা তখন তানিয়ার আম্মাকে বলতেছে, আচ্ছা আমার ছেলেটা কি আপনার মেয়ের সাথে সবসময় চলাফেরা করে? আগেও একবার যখন আমার ছেলেকে দেখছিলাম, দেখলাম আপনার মেয়েটার সাথে উঠা বসা করে, আপনার মেয়ের সাথে আমার ছেলের বেশিরভাগ চলাফেরা। এই কথাগুলো আমার আম্মা তানিয়ার আম্মাকে বলতেছে। তানিয়ার আম্মা বলে, ছোটোবেলায় তো দুজন একসাথেই বড় হয়েছে, যেখানেই যাইতো একসাথেই যাইতো, একসাথেই থাকতো, তো সেই হিসাবে মনে হয় ওরা দুজনে একসাথেই থাকবে বা একসাথেই চলাফেরা করে। এরকম করে তিনি তখন কথা বলতেছে। আমার আম্মা তানিয়ার আম্মার মুখের দিকে তাকিয়ে বলে, বোন রে, আমার ছেলেটা তো ছোটোবেলায় তার বাপকে হারাইছে, মায়ের বুকে দুটোও ঠিকমতো খাইতে পারে নাই, মায়ের আদর ভালোবাসাও পায় নাই। খুব কম বয়সে আমিও আমার ছেলেটাকে রাখিয়া চলে আসছি সংসারে টানে আমার বাপ মায়ের মুখের দিকে তাকায়া। আমার কাছে কেন জানি মনে হয় যে আপনার ছেলেটা আর আপনার মেয়েটা আর আমার ছেলেটা খুব ভালো মানাবে। আমরা তখন সামনেই বসে আছি, আপনার হাত ধরে আমি বলি, আমার ছেলেটার কাছে আপনার মেয়েটারে বিয়ে দিয়েন। আপনার মেয়েটা অনেক লক্ষ্মী, দেখতে শুনতে অনেক ভালো, আমার ছেলেটার সাথে থাকলে অনেক ভালো থাকবে। আমার ওই ইতিম ছেলেটারে আপনার মেয়েটারে আমার ইতিম ছেলেটার কাছে আপনার মেয়েটারে বিয়ে দিয়েন। এরকম করে খুব ছোট হয়ে তানিয়ার আম্মা তখন কথা বলতেছে। আমার আম্মু তখন কথা বলতেছে তানিয়ার আম্মুকে। তানিয়ার আম্মু তখন কথাগুলো শুনতে শুনতে বলে, ভাবি আপনি যে রাইখে আসছেন, আপনার মনে আছে আপনি বলছিলেন যে আরিফরে দেখে রাখার জন্য, আরিফরে কাছে রাখার জন্য। আমি শুধু আমার মেয়েটারে যেমন করে দেখি, আরিফরে আমি আরও ভালো করে দেখি। আরিফ আমার কাছে আমার সন্তানের মতো। আপনি যে কথাটা বলছেন আপনার কথা আমি রাখবো এবং আমি চেষ্টা করব তানিয়ারে আরিফের হাতে তুলে দেওয়ার জন্য। আরিফের হাতে তুলে দিলে যেটা হবে সেটা হচ্ছে আরিফ তানিয়াকে অনেক ভালোবাসবে এবং ওরা দুজনে একই বাড়িতে থাকবে। আমার মেয়েটাকে আমি অন্যত্রে বিয়ে দিলে মেয়েটা আমার চোখের আড়াল হয়ে যাবে, আমি তাকে দেখতে পারবো না। আমার তো আর কোনো সন্তানাদি নেই, একটা মাত্র মেয়ে। সুতরাং এই মেয়েটাকে আমি দূরে কেন বিয়ে দেব? আমি আপনার ছেলে আরিফের হাতে আমার মেয়েটাকে তুলে দেব এবং আমার দৃঢ় বিশ্বাস আরিফের কাছে থাকলেই তানিয়া অনেক ভালো থাকবে। খুব সুন্দর করে তানিয়ার আম্মা তখন আমার আম্মুর সাথে এরকম কথাগুলো বলতেছিল। দেখতে দেখতে ঘড়ির সময় প্রায় রাত 3টার মতো বেজে যায়। রাত 3টা বাজার পরে এবার আমরা শুইতে যাই, আমি ঘুমায় যাই। ঘুম থেকে যখন আমি উঠি তখন সকাল প্রায় 9টা বাজে। ঘুম থেকে উঠে দেখি আমার জন্য নাস্তা পানি সব রেডি। নাস্তা খেয়ে আমি তখন পাহাড় দেখার জন্য বেরিয়ে পড়ি। ওই এলাকার অনেকগুলো ছেলের সাথে আমার আম্মা বলল, আমাকে পরিচয় করাই দিল। তো সেখানকার কিছু উপজাতি ছেলেও ছিল যারা চাকমা ধর্মাবলম্বী। ওদের সাথে আমরা তখন ওই বিভিন্ন পাহাড়ে হাঁটতে শুরু করি। পাহাড়ে পর্বতে এখানে ওইখানে হাঁটতেছি, খুব ভালো লাগতেছে। এতটাই ভালো লাগতেছে যেটা আসলে বলে বোঝানো যাবে না। এরকম করে একদম বিকাল পর্যন্ত ঘুরি। ওই রাতটাও আমি পাহাড়ের দেশ খাগড়াছড়িতেই কাটাই। এরপরে পরের দিন সকালবেলা একদম ভোরের বাসে আমি, তানিয়ার আম্মা এবং তানিয়া তখন আমরা খাগড়াছড়ি থেকে ব্যাক করি সিলেটের উদ্দেশ্যে। কুমিল্লা হয়ে আমরা পুনরায় আবারও সিলেটে যাই এবং সিলেটে যাওয়ার পরে তখন তানিয়ার সামনে আমি খুব একটা পড়তাম না, আমার খুব লজ্জা লাগতো। তানিয়া যদিও আমাদের মাঝে ওরকম কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল না, আমি তানিয়াকে ভালোবাসি বা তানিয়া আমাকে ভালোবাসে এরকম কোনো ব্যাপার না, কিন্তু তারপরেও মেয়ে হিসেবে তানিয়া আমাদের এলাকাতে শ্রেষ্ঠ। আমাদের এলাকাতে যত মেয়ে আছে তার মাঝে সবচেয়ে সুন্দরী হচ্ছে তানিয়া। তানিয়া দেখতে শুনতে সর্বদিক থেকে খুবই পারফেক্ট। ওকে আমার খুব ভালো লাগে, আমার ইচ্ছে করে ওর সাথে সারা জীবন একটা মিষ্টি সংসার করার জন্য। কিন্তু যাই হোক, আমার আম্মা তো বলেই দিয়েছে, এর উপরে ভিত্তি করে আমি তানিয়াকে আর কোনো কিছু বলি না। ওদের ঘরে আসি, খাওয়া দাওয়া করি, দাদার সাথে চলাফেরা করি। আমার দাদা তখন মোটামুটি অনেক বুড়ো হয়ে যায়, অনেক বয়স্ক হয়ে যায় এবং বয়স্ক হলে পরেও কিন্তু দাদা আমার অনেক যত্ন নেয়। প্রত্যেক দিন গোসল করছে কিনা, খাইছে কিনা, আমার টাকা পয়সা লাগবে কিনা, মানে সবসময় আমার খুবই তক্ত তালাশ করতো। এইভাবে সময়গুলো কাটতেছে। অনেক দিন কাটার পরে একদিন তানিয়া, আমাদের এখানে একটা জাম গাছ আছে, তো ওই সময় জামের সিজন ছিল, অনেক জাম পড়তো। তো ওই কী করছে, আমারে বলে যে আরিফ ভাইয়া আমার একটা জাম পাইরা দেন, এমন করে বলে। তো বললে পরে আমি তখন লুঙ্গিটা গোছ দিয়া জাম গাছে উঠা যাই। তো মোটামুটি অনেকগুলোই জাম, 5-6টার মতো জাম পারি এবং জাম পাইরা জামগুলো তখন না তানিয়ার হাতে দিয়ে তখন আমি তানিয়াকে বলতেছিলাম, তানিয়া তোমার একটা কথা বলবো, তুমি কাউরে বলবা না তো? ও আমার বলেন, না আমি কাউকে কেন বলবো, আমি কাউকে বলবো না, বলেন। আমি বললাম যে তুমি তো আমাকে সবসময় আরিফ ভাই বলে ডাকো, কিন্তু এবার একটু পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করো। এবার আমাকে আর আরিফ ভাই বলে ডাকো না, শুধু আরিফ বলে ডাকো। এরকম করে যখন বলি, ও তখন বলে, এটা কোন ধরনের কথা বলতেছেন? আপনাকে আমি আরিফ ভাই বলবো না, শুধু আরিফ কেন বলবো? আপনি আমার বয়সে বড় না? বললাম, বয়সে বড় হইলেও কিছু মানুষদের নাম ধরে রাখতে হয়, ওদেরকে
তুমি বলতে হয় অথবা নাম ধরে ডাকতে হয়। পরে আমাকে বলে যেমন? আমি বললাম ধরো আমি যদি তোমাকে বিয়ে করি তখন তুমি কি আমাকে আরিফ ভাই বলে ডাকবা? ও আমাকে বলে আমি আপনাকে কেন বিয়ে করব? আমি বললাম বাড়ি, তুমি কি ভুলে গেছো তোমার আম্মা আর আমার আম্মা মিল্লা যে আমাকে বিয়ে ঠিক করছে? ও আমার বলে ইস আমার বইয়ে গেছে আপনার মতো এরকম একটা ছেলেরে বিয়ে করতে, বাতাসের সাথে পড়ে যাবে, লম্বা, ওরকম করে খুব অন্যভাবে কথা বলে। আমি জানি এগুলো দুষ্টমির কথা ছিল, আমি কোনো কিছু মনে করি নাই। মনে না করে এখান থেকে হাসতে হাসতে আমি তখন চলে যাই। এরপরে আমি যখন বাজারে যেতাম, ঘাটে যাইতাম, যেখানেই যাইতাম, যখন যেখানে যেটা হাতের কাছে পাইতাম আমি তানিয়ার জন্য কিনে নিয়ে আসতাম। ওরে আমি এত পছন্দ করি, এত ভালোবাসি, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার কাছে মনে হয় যে পুরো পৃথিবীটা একদিকে, তানিয়া আমার কাছে একদিকে। আমি তখন বাজারে যাই, ঘাটে যাই, যেখানেই যাই, যখন হাতের কাছে যেটা পাই এটা আমি ওর জন্য নিয়ে আসি এবং ওর হাতে দিলে ও অনেক খুশি হয়। এরকম করে সময়গুলো কাটতেছে। তো এরকম করতে করতে আমাদের এখানে মেলা হইতো। আমাদের এখানে হিন্দু মানুষজনও ছিল মোটামুটি, মোটামুটি বলতে মুসলমানের চেয়েও হিন্দু মানুষজনের বেশি ছিল। তো তারা সেখানে মেলা হয়, প্রতি বছরে মেলা হয়। তো একদিন আমি মেলা থেকে কী করলাম, চুড়ি, শাড়ি, অনেক কিছু নিয়ে আসছি। আমার ওই জমানো টাকা থাকে, কারণ আমার টাকা তো খাওয়ার কেউ নেই, দাদা আমি। তো দাদা তো আর আমার আবার দাদার কিছু জায়গা সম্পত্তি আছে, জায়গা টায়গা আছে। তো ওইগুলোর আমি ভাড়া বন্ধক দেই, আবার কিছু হচ্ছে আমি নিজেও চাষ করি। তো ওই দিকে মোটামুটি আমার ভালো টাকা ইনকাম হয়, যার জন্য দেখা যায় যে আমার কাছে সবসময় ভালো টাকা থাকে। তো আমি তখন করলাম কি, ওর জন্য এগুলো কিনলাম, শাড়ি, চুড়ি, এটা ওইটা কিনলাম। কিনে যখন আসতেছি ওই সময় আমাদের এলাকার মেম্বারের ছেলে, বর্তমান মেম্বারও তিনি, মেম্বারের ছেলে, ও তখন দেখে আমার বলতেছে কি রে আরিফ, এগুলো কার লাগে কিনছোস, তোর তো ঘরে বউ নাই, এটা বলছে। বলার পর আমি বললাম যে এগুলো কার লাগে কিনছে জানোস না, তানিয়ার লাগা। তো মেম্বারের ছেলে আমার বয়সে একটু বড় হইলে আমি ওরে তুই করে সম্বোধন করি, যেহেতু আমরা বন্ধু বান্ধবের মতো চলাফেরা করি। ও আমার বলে তানিয়ার লেগে তুই মেলা থেকে শাড়ি চুড়ি কিনে লয়ে যাস? আমি তখন বললাম তানিয়ার আমি একসাথেই বড় হয়েছি, ওগো ঘরেই তো আমি খাই, ওগো ঘরেই থাকি, সেই সমস্যা কি? এই কথাটা বলার পরে আমি তখন কী করলাম, তানিয়ার জন্য এগুলো নিয়ে গেছি। রাতের বেলা ওর এগুলো দিছি। ও তখন খুব খুশি হয়েছে, ও আমারে বলে ওর খুব ভালো লাগছে, ও আমার বলে সত্যি আমার অনেক ভালো লাগছে। এবং ওই রাতে আমি বললাম যে তুমি এগুলো পইরা একটু বের হয়ে আমি তোমারে দেখবো। রাতের 12:30টার দিকে আমার ভাঙা ঘরের ভাঙা জানালায় ও তখন টকটক করে শব্দ করে। জানালা খোলার পর দেখি মনে হয় যেন জানালার ওপারে একটা পরী দাঁড়ায় আছে। ঘর থেকে দরজা খুলে যখন বের হইলাম, ও এত সুন্দর করে সাজে গুজে আসছে, শাড়ি চুড়িগুলা পইরা একেবারে পরীর মতো লাগতেছে। ইচ্ছা করতেছিল বুকের ভিতর ওরে লুকিয়ে রাখি। আমি বললাম তোমার এত সুন্দর লাগতেছে, তুমি এতটা সুন্দর আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারি নাই। যাই হোক, অনেক কথা ওর সাথে বললাম। বলার পরে আমরা তখন রাতের বেলায় হাঁটলাম, এদিকে ওইদিকে বিভিন্ন দিকে আমরা তখন হাঁটাহাঁটি করলাম। অনেক ভালো লাগলো, অনেক রাত পর্যন্ত হাঁটলাম। এরপরে রাত 3টার দিকে আমাদের হাঁটার পর্ব শেষ হলো। ও ঘরে গেল, আমিও ঘরে এসে ঘুমাইলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ও ঘরে গেছি নাস্তা করার জন্য। যে ওরা আমারে বলতেছে যে কাকি নাস্তা দেন, নাস্তা করবো। এবং ওই দিন জানি ওরা কেমন মুখটারে কালো করে রাখছে। অন্যদিন যেরকম ঘরে গেলেই ধরেন ডাইকা ডুইকা দিত, কী খাবি না খাবি, এটা ওইটা জিজ্ঞেস করতো, আদর করতো, যত্ন করতো, কাছে রাখতো। বাট ওই দিন কেন জানি চাচি আম্মা একটু মুখটা মলিন করে রাখছে, আমার সাথে খুব একটা কথা বলে না। তো আমি তখন বললাম চাচি আপনার কি কোনো ব্যাপারে মন খারাপ, কথা বলতেছেন না কেন, কিছু হয়েছে? আমার বলে না কিছু হয় নাই, তুই কিছু খাবি, এমন করে বলে। আমি বললাম খাইতে তো আসছিলাম, নাস্তা করতে আসছিলাম। পরে বলে নাস্তা বানাস না ঘরে, এরকম করে বলে। উনি এই পর্যন্ত আমার এই জীবনে কোনোদিন আমার এই কথা বলে নাই যে ঘরে নাস্তা বানাস না, ওইটা কখনোই বলে নাই। বাট ওই দিন প্রথম আমাকে বলতেছে তুই ঘরে নাস্তা বানাস নাই। আমি বললাম যে না চাচি আম্মা, ঘরে নাস্তা বানাবো কেমনে, নাস্তা তো সবসময় আপনি নিয়েই খাই। তো বলে এখন খাইয়া যা, কালকে থেকে সকালবেলা নাস্তা বানাবি, এটা আমারে বললো। তো বলার পরও আমি কোনো কিছু মনে করলাম না। আমারে তানিয়া এসে নাস্তা দিল, বাট তানিয়ার মনটা খুব খারাপ, তানিয়াও কিন্তু খুব মুখ কালো করে আছে। তো নাস্তা করে আমি তখন ঘরে আসছি, এসে চিন্তা করতেছি মনে হয় কালকে রাতে যে তানিয়ার সাথে ঘোরাফেরা করছে, ও যে শাড়ি টাড়ি পরছে, ওর আম্মা মনে হয় বুঝতে পারছে, যেহেতু ওদের ঘরে একটাই রুম, তাহলে মনে হয় ওর আম্মা দেখছে, দেখে মনে হয় ওর আম্মা খুব রাগ করছে। বিষয়টা এরকম হতে পারে যে উনি খুব রাগ করছে, সেই জায়গা থেকে মনে হয় তানিয়া এগুলো করতেছে, আমি এরকমটা মনে করছি। যাই হোক, এরকমটা মনে করেও আমি তানিয়াকে কিছু বললাম না। নাস্তা টাস্তা করে বেরিয়ে আমি তখন আমার মতো করে ঘুরতেছি। প্রত্যেক দিন বিকেলবেলা তানিয়া মাঠের দিকে হাঁটতে আসে, এমনি হাঁটতে আসে। বাট আজকে বিকেলবেলা তানিয়ার মাঠে হাঁটতে আসে না, ওদের যে মাঠের দিকে নাই। তো মাঠে না থাকার পরে আমার তখন এত খারাপ লাগে ভাই, আমার তখন কান্না চলে আসে যে কী ব্যাপার, ও আসে না কেন। সন্ধ্যার দিকে ওগো বাড়িতে গেছি, মাগরিবের পরে ও ঘরে ঢুকছি, বাড়িতে বলতে তো পাশাপাশি ঘর, ওগো ঘরে ঢুকছি, ঢুকে দেখে ও বসে আছে, ওই হাতের মধ্যে কি জানি দিতেছে।
আমি তখন বললাম, তুই কী রে, তুই হাতে কী দেস? তো বলে মেহেন্দি। বলে মেহেদি দিচ্ছিস, দে আমি দিয়ে দিই। ওকে কিন্তু আমি সবসময় মেহেদি দিয়ে দিতাম। পরে ও কী করছে, ওই যে কাপড় পরছে না, তো কাপড় পরলে কিন্তু মেয়েরা আবার ওই মানে বসলে একটু অন্যভাবে বসে, তো ও একটু খোলামেলাভাবেই বসছে, যেহেতু সবসময় আমার সাথে ফ্রি, তো ওরকম না যে আমার সাথে আসলেও তাকে পর্দা করে আসতে হবে। একটু খোলামেলা করেই বসছে, বৈশা পা মিলে দিছে, আমি ওর পায়ের মধ্যে মেহেদি লাগাইতেছি। এখন কোত্থেকে জানি চাচি আম্মা বিষয়টা দেখছে, দেখে এসে আমার ঘরের মধ্যে এসে চিল্লাচিল্লি শুরু করছে, এই তুই ওর গায়ে হাত দিলি কেন, ওর গায়ে হাত দিলি কেন? মানে আমি তো খুব অবাক হয়ে গেলাম, কিরে চাচি আমি এরকম ব্যবহার করতেছে কেন? ওর গায়ে তুই কেন হাত দিলি, কী কারণে হাত দিলি? ও একটা যুবতী মেয়ে, তোর গায়ে হাত দিলি কেন? খুব জোরে জোরে কথা বলতেছে। এবং যেহেতু এরকম একটা ধরেন বাড়ির মধ্যে, গ্রামের বাড়ি তো, আশেপাশে দু একটা ঘর আছে না, তারাও তখন অনেকে দৌড়ে আসছে, কী হয়েছে কী হয়েছে, এই কী হয়েছে আমার, মানে তানিয়ার আম্মার বলছে, তানিয়ার আম্মা কী হয়েছে, তানিয়ার আম্মা কী হয়েছে? পরে বলতেছে, এই পোলা আমার ঘরে ঢুকে আমার মেয়ের গায়ে হাত দিছে। তানিয়া তখন দাঁড়ায় আছে। আমি তখন বললাম যে চাচি, এটা আপনি কী বলেন? আমি তানিয়ার গায়ে হাত দেবে কেন? আমি তো মেহেদি লাগিয়ে দিচ্ছিলাম। পরে বলে, তুই ওর গায়ে মেহেদি লাগিয়ে দেওয়ার কে রে? হত ছাড়া, বাইরে আমার ঘর থেকে। ধাক্কা ডাক্কা আমার বের করে দিল। তো ঘরে চলে আসছে। আসার পরে চিন্তা করলাম যে চাচি আম্মা তো কোনোদিন আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে নাই, কয়েকটা দিন ধরে এরকম খারাপ ব্যবহারটা কেন করতেছে, কোনো কিছু বুঝলাম না। না বুঝতে আমি আর চাচি আমার ঘরের দিকে যাই না, মানে ওদের ঘরের দিকে আর হাঁটি না, আমি ওদের ঘর থেকে একটু দূরে দূরে হাঁটি, ওদের বাড়ির ওইদিকেও যাই না, ঘরের দিকে যাই না। যেহেতু চাচি আম্মা মন খারাপ করছে, না অবশ্যই আমার কোথাও না কোথাও একটু ভুল হয়েছে, তা নাহলে তুমি এরকম করার মতো মানুষ না, অনেক ভালো মনের মানুষ। তো এরকম আমি তখন এবার বাইরে বাইরে হাঁটতেছি, এদিকে ওইদিকে হাঁটতেছি, ওদের ঘরের দিকে আর যাই না, পুরো প্রায় 5-6 দিনের মতো ওদের ঘরে যাই না। কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে, এই 5-6 দিনে একবার চাচি আম্মা আমার ডাকলোও না, যারে তুই কই খাইছস, কোথায় খাওয়া দাওয়া করছস, কোথায় কী করছস, খাওয়া দাওয়া করছস কি না, ওইটাও আমার জিজ্ঞেস করলো না, এবং মানে কিচ্ছু বললো না। তা আমার কাছে বিষয়টা অনেক কষ্ট লাগলো যে উনি তো এরকম মানুষ না, উনি তো আমার একদম নিজের সন্তানের মতো আদর করে, মানে আমি না খাইলে উনি খাইতো না, মানে এরকম হইতো যে আমারে খাওয়াই দিয়ে তারপর উনি খাইতো। এই মানুষটা আজকে একটা সপ্তাহ আমার কোনো খবর নিল না। তো আমি তখন নিজেই রান্না করি, দাদারাও খাওয়াই, আমিও খাই। সপ্তাহখানিক পরে আমি একদিন ইচ্ছা করে আমাদের একটা মুরগি জবাই দিছি, আর কি মুরগি জবাই দিছি চাচি আমার সাথে জাস্ট ভালো হওয়ার জন্য, আর কি একটু ভালো হবো। তো মুরগিটা জবাই দিয়া আমি তখন মুরগি রান্না করছি, রান্না করে মুরগির মাংসটা একটা প্লেটে করে রাতের বেলায় আমি তখন তানিয়াদের ঘরে নিয়ে গেছি। ঘরে নিয়ে যাওয়ার পরে আমি চাচিকে বলতেছি, চাচি আমি তো মুরগি জবাই দিছি, আপনার তো বলা হয় নাই, মুরগির মাংস ধ্যান তো কীরকম হয়েছে, এটা আমি বললাম। বইলা বাটিটা সে ওনার ঘরে নিলাম। নেওয়ার পরে উনি আমারে বলে, এটা আনছিস কেন, এরকম করে বলে। আমি তখন বললাম, আপনার জন্য আনছি চাচি আম্মা, আপনি খাবেন না? পরে বলে, যা এখান থেকে যা। এটা বলে আমি তখন মাংসটা রেখে চলে আসছি। তো মাংস রেখে যখন চলে আসছে, আমি আর কোনো কিছু মনে করলাম না, কিছু না। আরে সকালবেলা ঘুম থেকে উঠছি ভোরে ভোরে, উঠে দেখতেছি যে কুকুর, ওদের বাড়ি যে কুকুর আছে, আমাদের বাড়ির কুকুরের মাংস খাইতেছে। তো এই সকালে ঘুম থেকে উঠে কুকুর মাংস পাইলো কই? মাংসের যে টুকরোগুলো দেখলাম, এগুলো আমার মুরগির মাংস, আমি বুঝতেছি। তো এমন একটা সময় কুকুর খাইতেছে, এটা দেখার পরে আমার খুব খারাপ লাগলো যে কি ব্যাপার, এটা কেন করলো, মানে আমি না বুঝতেছি না। না বুঝে আমি তখন ঘরে গেছি। পরে দুপুরবেলা গোসল করার জন্য পুষ্করিণীতে গেছি। তো পুষ্করিণীতে গোসল করতে যাওয়ার সময় ওই সময় দেখি যে তানিয়া গোসল করতেছে। ওরে দেখার পরে আমি তখন চলে আসতেছি, ও আমার তখন ডাক দিছে, কারে বে এদিকে আসেন, ডাক দিছে। আমি তখন গেছি, আমার বলে, এখানে বসেন, আপনার সাথে কথা আছে। আমি বললাম, বাইরে তুই এখন গোসল করতেছিস, তোর আম্মা যদি দেখে তাহলে আমার মাইরিয়ে ফেলাইবো, আমি এখানে বসতে পারবো না, আমি চলে যাই। পরে আমার বলে, বসেন, আপনার সাথে আমার কথা আছে, যাইন না, ওরকম করে বলে। আমি বললাম, কি এমন কথা, তুই বল, আমি শুনতেছি। পরে আমাকে বলতেছে যে আপনি কি আমার আম্মার উপর রাগ করছেন? আমি বলি, না, তোর আম্মার উপরে রাগ করি নাই, তোর উপর রাগ করি নাই, কিন্তু তোমরা কেন আমার সাথে এরকম করতেছে আমি তো বুঝলাম না। আমি নিজের হাতে মুরগি জবাই করে ঝাল ঝাল করে রান্না করছি, এই মুরগির মাংস আমি বাটি ভরিয়া তোমার আম্মারে খাইতে দিলাম, তোমরা তো নিজেরা খাইলেই না, এই মুরগির মাংসটা তোমরা কুকুরে খাওয়াইলা, এটা তোমরা কেমন কাজ করলা? ও আমারে বলতেছে, আমার আম্মা কুকুরের মাংস কেন খাওয়াইছে জানেন? আমি তখন বললাম, কেন? পরবেলা খাওয়াইছে এই কারণে যে এই মাংসটা খাওয়ার পরে কুকুর আবার আপনার প্রতি পাগল হয়ে যায় কি না, এটা বলে, মানে এই জন্য এটা বলে ও হাসতেছে। তাহলে আমি বললাম যে কী হয়েছে, হাসতেছো কেন, মানে কুকুর কেন আমার জন্য পাগল হবে, এটা কোন ধরনের কথা? ও আমাকে বলতেছে, আপনি যদি মাংসের সাথে কোনো পরা তাবিজ দিয়ে দেন, এবং পরানো কোনো তাবিজ দিলে তো আমি আপনার জন্য পাগল হয়ে যাবো, এই জন্য আমার আম্মা কী করছে, মাংসটাকে কুকুরে খাওয়াইছে, কুকুর আপনার জন্য পাগল হয় কিনা এটা দেখবো, এরপরে মাংস আমাদের ঘরে দিলে এরপরে আমার আম্মা খাইব। কথাগুলো তখন আমার কাছে অনেকটা খারাপ লাগলো। আমি ওর সাথে আর কোনো কথা না বলে ওখান থেকে উঠে চলে আসছি।
কারণ নিজের হাতে মাংস রান্না করছি, রান্না করার পর ওদেরকে দিলাম, ওরা এরকমটা ব্যবহার করলো। পরে ঘরের মধ্যে এসে খুব কান্না করতেছে ওই দিন। অতদিন কোনোদিন কান্না করিনি, ওই দিন দাদা আমার কান্নাটা দেখছে। কান্না দেখার পরে দাদা আমার বারবার জিজ্ঞেস করতেছে, আরে কী হয়েছে কী হয়েছে। আমি দাদারে কোনো কিছু বলি না। না বলার পরে দাদা মনে হয় বিষয়টা কিছুটা বুঝতে পারছে যে আমার একাকিত্ব লাগতেছে, আমার মন খারাপ লাগতেছে। ওই দিন রাতেই দাদা আমারে বলতেছে যে, আরিফ আমাদের তো মোটামুটি জায়গায় সম্পত্তি ভালোই আছে, আমাদের বিছনার কালার যে জমিটা আছে ওই জমিটা বিক্রি করে দে। জমিটা বিক্রি করে কিছু টাকা হইব, ওই টাকা দিয়া ঘরটারে ঠিক কর, টিনের ঘরটারে ভাঙে টেঙে ঘরটারে ঠিক কর, একটা ভালো দেখা ঘর দে এবং তুই একটা বিয়া কর। দাদা আমাকে বলতেছে। আমি তখন বললাম, দাদা এটা কেমন কথা বলো, আমার কি বিয়ের বয়স হয়েছে, এখন আমি বিয়ে করবো? পরে বলে, না আমি খুব খেয়াল করে দেখছি যে তোর একা লাগে, যেহেতু ঘরে মানুষ নেই, ঘরে আমি একটা অসুস্থ মানুষ সারাদিনে কাশি, আমার দিকে দেখলে তো তোর আর ভালো লাগে না, একটা সুন্দর দেখে মেয়ে বিয়ে কর, একটা সুন্দরী মেয়ে বিয়ে করলে, একটা সুন্দরী মেয়ে যখন ঘরে থাকবে তখন তোর মনটা ভালো থাকবে, তোর মনে কোনো কষ্ট থাকবে না, মনটা অনেক পুরপুরে থাকবে, একটা বিয়ে কর। আমি তখন বললাম, দাদা তুমি পাগল হয়ে গেছো, ওরকম উল্টাপাল্টা কথা বললো না, আমি বিয়ে করবো কেন, আমার এই মুহূর্তে বিয়ে করার কোনো ইচ্ছা নেই। পরে আমার বলে, তাহলে তোর মনটা খারাপ কেন, তোর মনটা কেন খারাপ বল। আমি তখন দাদারে কোনো কিছু বললাম না, কোনো কিছু না বলে আমি ওইখান থেকে উঠে চলে আসলাম। উঠে এসে তখন বাইরে বাইরে ঘুরতেছি, রাত 11টা, সাড়ে 11টা, প্রায় 12টা বেজে গেছে। 12টা বাজার পর আমি দেখলাম ওই যে তানিয়াদের ইয়েটা ছিল, বাথরুমটা ছিল হচ্ছে ঘরের বাইরে। তখন আমি দেখলাম যে তানিয়া একটা হারিকেন নিয়ে বাথরুমের দিকে যাচ্ছে, মানে বাথরুমের দিকে যাইতে আছে। এটা দেখার পরে আমি তখন কী করলাম, ওর পিছিয়ে পিছিয়ে গেছি। ওই বাথরুম থেকে বেরোয়ার পরে আমি তখন ইশারা দিলাম যে তানিয়া দিকে আয়, চোখে ইশারা দিছি। অ্যান্ড ইশারা দেওয়ার পরে ও আমার ইশারা বুঝছে, বুঝে আমার কাছে আসছে। এসে বলে, কী হয়েছে? আমি বললাম, তানিয়া আমি তো তোর সাথে কথা বলার সুযোগ পাইতেছি না, তোর আম্মা কি ঘুমাইতেছে? বলে, হ্যাঁ আম্মা ঘুমাইতেছে। আমি বললাম, তানিয়া কী হয়েছে, তোর আম্মা আমার সাথে এরকমটা করতেছে কেন? তানিয়া আমার বলতেছে, আচ্ছা আপনি কি আমার জন্য মেলা থেকে যে শাড়ি চুড়ি এগুলো আনছেন, এগুলো আনার সময় কি কেউ দেখছিল? আমি বলি, হ্যাঁ মেম্বারের ছেলে তো দেখছে। পরে আমার বলে, এই তো গজব লাগাইছেন, আপনি কি মেম্বারের ছেলেকে বলছেন এগুলো আমার জন্য আনছেন? আমি বলি, হ্যাঁ, ওই জিজ্ঞেস করছিল যে আমি কার জন্য নিতেছি, তা আমি তো তোর জন্যই আনতেছি, আমি সত্য কথা বলছি, আমি তোর জন্য আনছি। পরে খুব রাগ করছে, রাগ করে আমার বলে, আমি কি বলছি আমার কথা বলার জন্য, আমার কথা বলছেন কেন? আমি বললাম যে, আরে তুই রাগ করতেছিস কেন, তোর কথা বলবো না, আমি তোর জন্য আনতেছি, আমি কার কথা বলবো? পরে আমার বলতেছে, আপনি বেশি বেশি করেন, আপনার এত কিছু করতে বলি নাই। এটা বলেও তখন রাগ করে ঘরের ভিতরে ঢুকে যায়, মানে চলে যায়। তো চলে যাওয়ার পর আমার তখন অনেক খারাপ লাগে, কী রে ভাই ভালো কথা বললাম, আরে চলে গেল কেন? আমার তখন বিষয়টা একটু সন্দেহ লাগছে। সন্দেহ লাগার পরে পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠা মেম্বারের ছেলের কাছে গেছি। ওর সাথে আমার এই কয়টা দিনই খুব একটা দেখা হয় না। মেম্বারের ছেলে তখন মাঠে খেলতে আসে, ক্রিকেট খেলতে আসে, ওর কাছে গেছি। যাওয়ার পর ওরা ডাক দিলাম, আসছে। আমি বলি, রে ভাই তোমার একটা প্রশ্ন করি, তুমি রাগ করো না। পরে আমার বলে, না কিছু কম না, ক। আমি বললাম যে, ওই দিন আমি মেলা থেকে যে ছুরি আর শাড়ি কিনে আনছিলাম এই তানিয়ার জন্য, এটা নিয়ে কি কোনো কিছু হয়েছে? আমার বলে, বেটা তুই তানিয়ার এগুলো কিনে দিবি কেন? আর এরকম করে বলে। আমি বললাম, তো তানিয়ার আমি কিনে দিতে পারি না, আমরা একই বাড়িতে থাকি, একই মহল্লায় থাকি। তো উনি বলে, এই মহল্লায় তো অনেক মাইয়াই আছে, অন্য কাউরে কিনে না দিয়ে তোর কেন তানিয়ার কেন কিনে দিতে হবে? আমি বলি, ওরা আম্মা আমার রান্না বান্না করে খাওয়ায়, এরপরে ওরা আম্মার সাথে আমার ভালো একটা সম্পর্ক। বলে, এখন জুতা দিয়ে মারতেছে না? ওরকম করে, মানে ওই নিজেই বলে। যখনও আমার এই কথা বলে এখন জুতা দিয়ে মারতেছে না, তখন বিষয়টা আমার কাছে একটু সন্দেহজনক মনে হয়। কিরে ও কীভাবে জানে যে তানিয়ার আম্মা আমার জুতা দিয়ে মারতেছে, বা তানিয়ার আম্মার সাথে আমার সম্পর্ক ভালো না? পরে আমি বললাম, ভাই আমার একটু সত্যি করে বলবা যে ঘটনাটা কী এমন ঘটনা ঘটছে যার কারণে তুমি আমার সাথে এরকমটা করতেছো? পরে আমার বলেন, না আমার তো কোনো ঘটনা ঘটে নাই। কেন, তোর কোনো ঘটনা আছে? আমি বললাম যে, না আমার ঘটনা নাই, কিন্তু আমি একটা প্রশ্ন তোমারে করতে চাই। পরে আমার বলে, কী প্রশ্ন? আমি বললাম যে, তানিয়ার মা আমার সাথে এরকমটা কেন করতেছে, এবং তানিয়ার মা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, এটা তুমি জানো কেমনে? তানিয়ার মা আমার সাথে খারাপ ব্যবহার করলে তুমি কিভাবে জানো? পরে আমার বলতেছে, ধর বেটা তোর লগে কথা কয়ে সময় নষ্ট করে লাভ না, তুই একটা বলদ। এটা বলে চলে গেছে, চলে গিয়ে ক্রিকেট খেলতেছে। তো আবার যখন ক্রিকেট খেলতেছে আমি তখন চিন্তা করলাম যে, কী রে তো আমার সাথে কথাই বলে না। ওইখান থেকে চলে আসছি। বিকেলবেলা চাচি আম্মা আমার ঘরের দরজায় এসে আমার ডাকতেছে জোরে জোরে, আরিফ আরিফ ঘর থেকে বেরো। তো জোরে জোরে ডাকতেছে। আমি তখন বেরিয়েছি। বেরোয়ার পরে আমার দাদা তখন ঘরে খুব খারাপ ব্যবহার করতেছে। তুই মেম্বারের ছেলে গেছে কী কইছস? মেম্বারের ছেলে তুই কী জিজ্ঞেস করছস? পরে আমি বললাম, চাচি আমি তো মেম্বারের ছেলে কিছু জিজ্ঞেস করি নাই, আমি শুধু জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি শাড়ি চুরির কথা কিছু চাচিরে বলছেন? বলে, তুই জিজ্ঞেস করবি কেন? তুই ওর জন্য শাড়ি চুরি কেন আনবি? আমি তোর জুতা দিয়ে মানবো যদি আমি আরেকবার দেখি যে তুই আমার বাড়ির ত্রিসীমানায় গেছস, আমার বাড়িতে ঢুকছস, এটা যদি আমি দেখি আমি তোর জুতা দিয়ে পিটামো।
এই কথা বলে চাচি তখন চলে গেল। আমার আব্বা তখন আমার দাদা ভাই তখন পিছন থেকে আসছে, আইসা আমার বলতেছে কী রে আরিফ, তো চাচি এরকম করলো কেন? আমি বললাম দাদা আমি তো জানি না দাদি আমার সাথে কেন, মানে চাচি আমার সাথে কেন এরকমটা করছে। এরপর আমি ঘরে গিয়ে বসে আছি, কিছুক্ষণ পরে আমি দেখলাম যে চাচি আমাদের ওই ঘরের ওই দিক থেকে অনেক কথা শোনা যাচ্ছে, মানে মনে হয় যেন মারামারি হইতেছে, মারামারির মতো করে চিৎকার চেঁচামেচি ওরকম শোনা যাচ্ছে। আমি ঘর থেকে বেরিয়ে দৌড় দিলাম, দৌড় দিয়ে দেখতেছি যে পুরো বাড়ির মানুষ এক হয়ে গেছে। আমার দাদারে ইচ্ছা মতো চাচি বকতেছে, মানে এত খারাপ ব্যবহার করতেছে বলার মতো না। আমি তখন দাদারে বললাম যে দাদা কী হয়েছে, আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে কেন? তাই চাচি আমার বলতেছে এত বড় সাহস বুইরা, তোর নাতি কোনো কাজ করে না, কর্ম করে না, তোর নাতির বিয়ের প্রস্তাব নিয়ে আসছিস। আমি তখন দাদারে টাইনে টুইনা কোনো রকমের ঘরে আনছি। আমি জিজ্ঞেস করলাম যে দাদা কী হয়েছে, চাচি এরকম খারাপ ব্যবহার করলো কেন তোমার সাথে, তুমি কি করছো? পরে দাদা নিচের দিকে তাকে আছে, কথা বলেন। আমি বললাম দাদা কথা বলো, তুমি মন খারাপ করে না, তোমার মন খারাপ দেখার জন্য আমি তোমার সাথে কথা বলতেছি না। ঘটনা কি, তুমি কি এমন অঘটন ঘটাইছো যার কারণে চাচি এরকম রাগারাগি করছে, কি কারণে করছে বলো? পরে দাদা আমারে বলে রাগারাগি করার কারণ একটাই, আমি তো ভাবলাম যে মেয়েটা দেখতে শুনতে ভালো, আমাদের পার্শ্ববর্তী ঘরে আছে, আমরা তো ওর হাতে রান্নাই খাই। তা আমি বৌমার কাছে গেলাম, যে ওনারে বললাম যে ওনার মেয়েটা তোর কাছে বিয়ে দিব কিনা। আমি বললাম দাদা তুমি কি দেখতেছো না যে যার মেয়ে আমার কাছে বিয়ে দিবে সে কি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করবে? দাদা আমার সাথে কতটা খারাপ ব্যবহার করছে তুমি দেখছো না? তাহলে তুমি কেমনি চিন্তা করলে যে আমার কাছে মেয়ে বিয়ে দিব? দাদা তখন বলে যে আমি আসলে বুঝতে পারি নাই, আমি বুঝতে পারিনি। এটা বলে আমার ওই বয়স্ক দাদার চোখ দিয়ে তখন পানি বেরোইতেছে। আমার তখন খুব খারাপ লাগতেছে, এত যে খারাপ লাগতেছে আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি ঠিক কান্না করে ফেলেছি আমার দাদা যখন কান্না করতেছে। যাই হোক ওই রাতটাও কোনো রকম কাটলো। পরের দিন সকালবেলা আমি তখন আস্তে আস্তে চাচি আমার ঘরের দিকে গেছি, দেখলাম যে চাচি আমার মনটা অনেক ভালো। ওই দিন কেন জানি সবার সাথে হেসে খেলে কথা বলতেছে। সকালবেলা আমি গিয়ে তখন ডাক দিলাম, ডাক দিয়ে বলি চাচি আম্মা আপনার সাথে একটু কথা বলবো, যদি অনুমতি দেন। পরে বলে কী বলবি বল। আমি বললাম ওই দিন আমরা খাগড়াছড়ি গেছিলাম, আমার আম্মা আপনারা কয়টা কথা বলছিল, আপনার কি কথাগুলো মনে আছে? পরে নিয়ে আমার বলে কী কথা বলছিল তোর আম্মা? আমার তো মনে নাই, এমনি বলে। আমি বললাম চাচিমা আপনি কি ভুলে গেছেন, আমার আম্মা আপনার সাথে কথা বলছিল আমার বিয়ের বিষয়ে। পরে বলে তোর বিয়ের বিষয়ে কি বলছিল, মানে এরকম করে বলে। আমি তখন বলি ও মা আপনার দেখি কোনো কথাই মনে থাকে না, আমার আম্মা বললো না যে তানিয়ার আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। এটা বলা মাত্রই মানে চাচিমা বলে তুই কালকে তোর দাদার গালাগালি গেছে তুই শোনস নাই, তুই আবার গালি শোনার জন্য আসছস? আমি বলি চাচিমা শোনেন আমার দাদা কি বলছে, আপনি আমার দাদারই কি বলছেন ওইটা তো আমি শুনিও নাই, আমি জানিও নাই। আমি সহজ সরলভাবে আপনার একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনি দয়া করে আমার এই প্রশ্নের জবাবটা দেন, আপনি আমার সাথে এরকম তেরিবেরি করেন না। পরে আমার বলে তুই কী বলতে চাস, তুই কি আমার ধমক দিতে আসছস? আমি বললাম না ধমক না, জাস্ট জিজ্ঞেস করতেছি। আমার মা যে বললো তানিয়ারা আমার কাছে বিয়ে দিবেন, আপনি কি আদৌ তানিয়ারা আমার কাছে বিয়ে দিবেন নাকি, ঘটনা কি বলেন? এইটা বলার পরে চাচিমা তখন আমার বলতেছে আরে তুই কি করস, তুই তো নিজেই আমার ঘরে খাস, তুই কি কাজ করি যে তোর কাছে আমি মেয়েরই বিয়ে দিমু? আমি তখন বললাম চাচিমা এটা কোন ধরনের কথা বলতেছেন, আমি তো ছোটোবেলা থেকে আপনার কাছে বড় হয়েছি, আমি তো আপনার সন্তান, মা হয়ে কি সন্তানটা এরকম করে কথা বলতে পারে? উনি আমার বলে তুই যেই মা তোরে পেটে ধরছে ওই মায়ে তোর খবর নেই নাই, ওই মায়ে তোর কাছে আসে নাই, আর তুই এসছস আমার কাছে, যা এখান থেকে, মানে ওরকম করে বলতেছে। খুব খারাপ, মানে কুকুরের মতো ব্যবহার করছে। তাই আমি ওইখান থেকেও চলে আসছি, ঘরে চলে আসছি। এসে মনটা খুব খারাপ করে বসে আছি যে চাচি আম্মা কেন আমার সাথে এরকম করে, এতটা খারাপ ব্যবহার, এতটা দুর্ব্যবহার, এতভাবে অপমান আমারে কেন করে। এরপরে আর আমার সাথে কোনো কথা বলে না, মানে ওই তানিয়ার সাথে আমি আর কথা বলতে পারি না। তানিও তখন আর ঘরের বাইরে আসে না, ওর মা যেখানে থাকে ও সেখানে থাকে, ওরা মা মেয়ে মিলে তখন খুব ভালো আছে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে লোকমার পথে, মানে গ্রামের মানুষের কাছে, বাড়ির মানুষের কাছে শুনতেছি মেম্বারের ছেলের সাথে নাকি তানিয়ার আম্মা তানিয়ার বিয়ে ঠিক করছে। মানে এটা শোনার পর আমি তো তখন আর দুনিয়াতে নাই। আরে এটা কী কথা, মেম্বারের ছেলের সাথে কেন তানিয়ার বিয়ে হবে? আমি যে তানিয়ার সাথে একটু কথা বলবো, একটু দেখা করব, এই সুযোগ আমি পাই না। তানিয়া লেফটিনে গেলে, মানে বাথরুমে গেলে আমার চাচি আমার দরজার মধ্যে দাঁড়ায় থাকে, আবার বাথরুম থেকে বেরোলে আবার সাথে করে নিয়ে আসে। পুষ্করণীতে গোসল করতে গেলে আমার চাচি আমার ঘাটের মধ্যে বসে থাকে, গোসল শেষে আবার চাচি আমা ওরে পুষ্করণী থেকে নিয়ে আসে। মানে কি যে বলবো, মানে আমার বলার মতো কোনো ভাষা নাই আর কি। আমার খুব খারাপ লাগতেছে যে এটা কোন ধরনের কথাবার্তা। এরকম করতে করতে বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। চাচি আম্মা একদিন আমাদের ঘরে আসছে বৃহস্পতিবারে বিকালবেলা। আমি জানি শুক্রবারে ওর বিয়া,
এর আগেই মোটামুটি সবাইকে দাওয়াত দিছে, আমারে দাওয়াতও দেন, আমার কিছু বলেও নাই। মানে ওনার মেয়ের বিয়া এটাও আমি জানি না। বৃহস্পতিবারে বিকালবেলা আসছে, এসে আমার বলতেছে জারিফ তুই আর তোর দাদা কালকে দুপুর আমাদের এখানে ভাত খাইস এমনি। তাই আমি বলি চাচি সবসময় তো আপনার এখানে খাইতাম, খাইছিও, হঠাৎ করে মানে এটা কি দাওয়াত নাকি অন্য কিছু? পরে বলে তুই নাটক করস, তুই জানোস না তানিয়ার বিয়ে ঠিক হয়েছে মেম্বারের ছেলের সাথে তানিয়ার বিয়েতে যাবি। এটা বলে চাচি তখন চলে গেছে। চলে যাওয়ার পরে আমার দাদা তখন বিষয়টা কিছুটা বুঝতে পারছে, পিছন থেকে এসে আমাকে জড়ায় ধরছে। আমি বলি দাদা কী হয়েছে? পরে আমার বলে নাতি রে, বড় লোকের নজর পড়ছে ওগো দিকে, আর ওগোর ভিতরে লোভ ঢুকছে। বড় লোকের নজর পড়ছে ওদের দিকে, আর ওদের ভিতরে লোভ ঢুকছে। আমি তখন বলি দাদা দেখেন মায়েটা দেখতে সুন্দর, লম্বা, ফর্সা, ভালো, এই মেয়েটারে ওর মা দেখে শুনে তো ভালো জায়গায় বিয়ে দেবো, তাই না? আমার মতো একটা ছেলের কাছে কেন বিয়ে দেবে? আমি কি কোনো কামাই রুজি করি? আমার কি কোনো ইনকাম আছে? আমার কাছে কেন বিয়ে দিবে? দাদা আমারে বলে তোর থেকেও আরও খারাপ হইব, তুই দেখিনিস, তোর থেকেও আরও খারাপ হইব। আমি বললাম দাদা দেখেন তানিয়ার সাথে আমি একসাথে বড় হয়েছি, তানিয়ার সাথে আমার সম্পর্কটা অনেক ভালো। দাদা আপনি তানিয়ার অভিশাপ দিয়েন না, তানিয়ার অভিশাপ দিলে আমি সহ্য করতে পারব না, আমি এইটা মাইনে নিতে পারব না। দাদা তখন আমার বলে আমি অভিশাপ দিতেছি না, আমি সত্য কথাটা বলতেছি। আমার রাজকুমারের মতো নাতিরে অবহেলা কইরা কোন বেটার কাছে মাইয়াটারে বিয়ে দিব? ওই মাইয়া কি ওই বেটার কাছে সুখী হইব? কোনো দিনও হইব না, আল্লাহর গজব ওদের উপরে পড়ব। আমি দাদার সাথে রাগারাগি করি, দাদা এই ধরনের কথা বললেন না, এই ধরনের কথা বললেন না। যাই হোক দাদারে বুঝে শোনে আমি তখন চুপচাপ আসি। শুক্রবারে সকালবেলা ঘুম থেকে উঠছি, পাঞ্জাবি পরছি, যেহেতু বিয়ের দাওয়াতে গেছি। যাওয়ার পরে আমি তখন দাওয়াত খাইতেছি, সবাই আমার তখন টিটকারে মারতেছে, কিরে তোর কাছে না বলে বিয়ে দেয়, মানে খুব মানে অন্যভাবে কথা বলতেছে। আমি তখন কারো কোনো কথাই শুনি না, কারো কোনো কথা মানি না। সেই জায়গা থেকে পরে গেছি। পরে বিয়াতে যেভাবে হইলো ওভাবেই দুপুরবেলা বরপক্ষের লোকজন আসলো, আয়সা তানিয়ারে বসে আমার সামনে দিকে নিয়ে চলে গেছে। আসলে কষ্ট হয়েছে এটা যদি কেউ আমার জিজ্ঞেস করে, আমি এর কোনো উত্তর দিতে পারবো না, কারণ ব্যাঙের আবার সর্দি। আমি তো ছোটোবেলা থেকেই কষ্ট পাইতে পাইতে বড় হয়েছি। জন্ম হওয়ার পরে পাইলাম না বাপেরে, মায়েরে কয়েক মাসের জন্য পাইলেও মাও আমারে ছাইড়ে গেল। বয়স্ক এক দাদার কাশি পরিষ্কার করি, পসরা পায়খানা পরিষ্কার করি। আমার মতো একটা ছেলের কাছে তানির মতো একটা সুন্দর মেয়ের কী কারণে বিয়ে দিব? তার তো কোনো কারণ নাই। মনরে বুঝাইছি, ও মনরে তো আমার ভাগ্যে নাই, অত বড় লোক না, গরিবও না, সুন্দরী তো, এই জন্য পাইলাম না। নিজের মনরে বুঝাইছি। যাই হোক আজকে রাতে তানিয়ার বাসর ঘর, আমার তানি অন্য কারোর সাথে ঘুমাইব, এটার মানে ভাবতেই মনে হয় কলিজাটা ভেঙে যাচ্ছিল, ছিঁড়ে যাচ্ছিল, মনে হয় বুকের হাড্ডিগুলো একটা একটা করে ভাঙতেছে কেউ, এত পরিমাণের কষ্ট হচ্ছে। তারপরও সহ্য করে গেলাম, আসলে কিছু তো করার নাই। তাই সারাটা রাত জেগেছিলাম। সকালবেলা তানিয়ার বাড়িতে যাব, আমারে বলতেছে চাচি বলতেছে তানিয়াদের ইয়েতে যাবো, তুই চল। আমি বলি চাচি আমি যাবো না। পর আমার বলে তো যাওয়াই লাগবো, চল। জোর করে আমার নিয়ে গেছে। তারপর ওই যে আড়াইয়া যেটাকে বলে, আমরা গেছি, যাওয়ার পরে তানিয়ার জামাই দিব না, মেম্বারে বলতেছে দিব না, এখানে 1 সপ্তাহ রাখবো। চাচিমা বলে এটা কোন ধরনের কথা? আমরা হিরে নিতে আসছি, হিরে নিতেও দিবা, আমরা নিয়ে যাব, তুমি আর পরের দিন গিয়া তোমার বন্ধুবান্ধব সহ গিয়া তোমরা তারপর নিয়ে আসবা। বলে যে না দিব না, ও দেয় নাই। না দেওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি। 1 সপ্তাহ পরও তানিয়ারে নিয়ে আসছে, ও সাথে করে নিয়ে আসছে। ঠিক আগে যেরকম তানিয়ার বিয়েটা ঠিক হওয়ার পরে চাচি আম্মা যেরকম ওরা লেফটে নিয়ে যাইতো, কল পারে লইয়া যাইতো, পুকুর পাড়ে গোসল করতে নিয়ে যাইতো, মানে একটা সেকেন্ডের জন্য নিজের চোখের আড়াল করতো না। এখন একইভাবে ওই মেম্বরের ছেলে ওরা পাহারা দিতেছে, ও কোথায় যায় কী করে সমস্ত জায়গায় পাহারা দেয়। তো যাই হোক আমি আর কোনো কিছু বলি না ভাই, আমি আর কি বলবো, আমার তো বলার মতো কোনো ভাষা নাই, কোনো কিছু নাই। এরকম করে দিন আর রাতগুলো কাটতেছে। আমি তখন এই মানুষের বাড়ি বাড়ি কাজ করি, টুকিটাকি কাজ করি, দাদা আর আমি মিলা দুই মুঠো ডাল ভাত খেয়ে কোনো রকম তখন বাচ্চা আছি। এইভাবে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে হইল কি, আমি শুনতে পাইলাম যে তানিয়া নাকি বাচ্চা কনসেপ্ট করছে, ওর পেটে বাবু আসছে। তো এটা শোনার পরেও তখন আমি তো খুশি হয়েছে, ওর বাবু হইব, এটা শোনার পরে খুশি, খুব ভালো বাবু হইব। কিন্তু এখানে একটা ঝামেলা চলতেছে বলতে তানিয়ার শ্বশুরবাড়ির লোকজন, মানে মেম্বরের ছেলে, তারা বলতেছে তানিয়ার হসপিটাল নেবে না, মানে সিজারে বাচ্চা হবে, তারা এটা ভালোভাবে দেখে না। তানিয়ার এই শ্বশুর মানে মেম্বার বলতেছে যে, মেম্বার একটু মানে ধার্মিক টাইপের লোক আর কি, নামাজ কালাম পড়ে, সে বলতেছে যে এটা কোন ধরনের কথা, হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা ওরে উলঙ্গ করবে, দেখবে,
আমার বউ, আমার এই ছেলের বউ শরীর ডাক্তারে দেখবে, এটা কেমন কথা? না, এটা হতে পারে না, হইলে বাড়িতে হবে, না হয় মরে যাবে। তা আমাদের এলাকায় একটা নার্স মহিলা আছে, উনি একটা হসপিটালে চাকরি করতো, তিনি যা তানিয়ারে দেখছে। তো তানিয়ারে দেখা বলতেছে যে বাবু যা আছে পেটে, হসপিটালে নেওয়া লাগবে, নাহলে বাবুটা মারা যাবে, মানে বাবুটাও মারা যাবে, মাইয়াটাও মারা যাবে, কারণ বেবি অনেক বড় হয়ে গেছে। বলতেছে বাচ্চার শরীরে অনেক পানি চলে আসছে, বাচ্চা অনেক বড়, এটা যদি সিজার করে না হয় তাহলে কিন্তু এটা বাঁচবে না, মানে বাচ্চাও বাঁচবে না, বাচ্চার মাও বাঁচবে না, হয়তো মারা যেতে পারে। তানিয়ার আমার ভিতরে আবার ভয় ঢুকে যায়। ভয় ঢুকার পরে এবার আমার কাছে আসে, আয়সা বলে জারিফ কী করতাম, কি করা যায়? আমি তখন বলে চাচ্ছি আম্মা কী করবেন, এখন ওদের ওখানে বিয়ে দিছেন, ওরা যা বলে তাই তো হবে, এখন কি আপনার কথা আমার কথায় কি চলবে নাকি? ওরা যদি মনে করে হসপিটালে নিবে তাহলে নিয়ে যাবে, আর ওরা যদি মনে করে নিবে না তাহলে নিবে না, আপনি আর আমি কি করতে পারবো? আমাদের কি কোনো কিছু করার আছে নাকি? চাচি আম্মা তখন দেখলাম যে একটু রাগ করলো মেম্বারের উপরে, মেম্বারের ছেলের উপরে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে ডেট চলে আসছে, ওই তারিখ অনুযায়ী চলে আসছে। এখন চাচি আমার তো পাগল হয়ে গেছে, এই কতক্ষণ এরে ধরে কতক্ষণ ওরে ধরে, কিন্তু মেম্বারের কথা একটাই যে না, আমার ছেলের বউরে আমি কখনো হসপিটালে যাইতে দিব না। এই কথার ভিতরে এবার কি করলো, তানিয়ারে নিয়ে আসলো ওদের বাড়িতে, মানে ওর মা কী করলো, এখানে গিয়া কান্নাকাটি কইরা যে ঠিক আছে আমি হসপিটাল নিব না, আমার মাইয়াটা আমি আমার কাছে নিয়ে যাবো, বাবু যেহেতু হইব আমার এখানেই হোক, আমার এখানে হবে, এই কথা বললে তখন তানিয়ার আম্মা এই জায়গায় নিয়ে আসছে, ওদের বাড়িতে নিয়ে আসছে। নিয়ে আসার পরে মেম্বার ছেলে আসতেছে যাইতেছে, মানে পাহারা দিতেছে, আগের মতো না যেরকম পিছে পিছে পড়ে থাকতো ওরকম না, কিন্তু পাহারা দেয়, যেহেতু পেটে বাবু আসছে ওই জন্য আর খুব একটা পাহারা দেয় না, তবে এরপরেও খুব খোঁজ খবর নেয়। বাবু হওয়ার আগের দিন তানিয়ার পেটের অবস্থা খুব খারাপ, পেট এমনভাবে ফুলছে যে খুব খারাপ লাগতেছে, দেখলে মনে হইতেছে যে একদম পুরো শরীরে পানি চলে আসছে। আমি তখন বললাম চাচি আম্মা ও তো বাঁচবো না, ওরে আপনি হসপিটালে নিয়ে যান। বলে আমি কেমনে হসপিটালে নেব, ওর শ্বশুরও দেয় না, ওর জামাইও দেয় না। আমি তখন বললাম আপনি জামাই শ্বশুরের কথা বাদ দিয়ে ওরা হসপিটালে নিয়ে যান। পরে বলে আমি কোন হসপিটালে নিয়ে যান, মানে যে কোনো একটা হসপিটালে নিয়ে যান, ওরা বাবুটি যাতে হসপিটালে হয়। চাচি বলে না, মেম্বারের ছেলে এসে আমার ঘর বাড়ি সব ভাঙিয়ে দিব, আমার ঘরে আগুন লাগাই দিব। তাই আমি বললেন তাইলে আপনি কি করতে চান, আপনি কি বলেন? এরকম করে ওই রাতটাও কেটে গেল। পরের দিন বাবু হবে, মানে ডাক্তারের যে ডেট আর কি, পরের দিনে হয়ে যাবে। এই সকাল থেকে ওর পেট ব্যথা, মানে অবস্থা খুব খারাপ, মানে নড়াচড়া করতে পারে না, জাস্ট রক্ত বেরোচ্ছে এমন অবস্থা। যখন দেখলাম ভাই রক্ত বেরোইছে, তখন আমি আর নিজের মনটারে বুঝাইতে পারলাম না। মনটারে বুঝাইতে না পেরেই আমি ব্যানগাড়ি নিয়ে আসছি। ব্যানগাড়ি নিয়ে চাচিরে বলছি চাচি ব্যানগাড়িতে উঠান, আমি ক্লিনিকে লয়ে যাবো। চাচি বলতেছে এটা কেমন কথা বলতেছিস, তুই ক্লিনিকে নিবি, ক্লিনিকে নিলে যদি একটা সমস্যা কিচ্ছু হবে না, আপনি উঠান। পরে আমি দেখি উঠে জোর করে আরও মহিলা 2-3টারে ধরে ওই ব্যানগাড়িতে উঠেছি, উঠে ক্লিনিকের দিকে রওনা দিছি যে ক্লিনিকে নিয়ে যাবো। এখন ক্লিনিকে নিয়ে যাওয়ার পরে ওই রাতের মধ্যে বাবু হয়ে গেছে, বাবুটা মৃত হয়েছে। মেম্বারও আসে নাই, মেম্বারের ছেলেও আসে নাই, শুধু চাচি আসছে রাতের বেলায়। চাচি আসছে, বাবুটা মৃত হয়েছে, চাচি তখন চলে গেছে। রাতের বেলায় গিয়ে সবাই খবর দিছে বাচ্চা মারা গেছে। তো সকালবেলা আমি বাচ্চারে প্যাকেট করতেছি, মৃত বাচ্চাটারে এটার আমি লয়ে যাবো, মাটিতেও দেওয়া লাগবে, যেহেতু দুনিয়াতে আসছে, মৃত হয়ে আসছে, আসুক না কিন্তু আসছে। তো এই প্যাকেট করতেছি, ওই সময় গিয়া মেম্বারের ছেলে আমার ধরছে হসপিটালে। কি করছে ভাই বলতে পারবো না, শুধু এটুকুনি বলতে পারবো যে আমার মাথার মধ্যে আমি একটা বাড়ি খাইছি, শুধু এটা মনে আছে কি দিয়ে একটা বাড়ি মারছে। তো বাড়িটা আমার শ্বাসেতে আমি ওইখানে অজ্ঞান হয়ে গেছি, মাথা ঘুরে পড়ে যাওয়ার পরে আমার তখন তারা ধরাধরি করে আমারে কই জানি নিয়ে গেছে, ওইটুকুনে মনে আছে। মানে আমার এমন মারাই মারছে যে আমার আর কোনো কিছু সেন্স নাই। জ্ঞান ফিরার পরে দেখলাম যে আমার অবস্থা খুব খারাপ, মানে আমার শরীরের বিভিন্ন জায়গায় দিয়ে রক্ত বেরোতে আসছে, এখানে ব্যান্ডেজ ওখানে ব্যান্ডেজ। আমি এরপর আমার দাদারে বলি দাদা তানিয়ার কী অবস্থা? দাদা বলে তানিয়ার কথাটাই বলিস না, তানিয়ার কথাটাই মুখ থেকে বের করিস না, ওরা মা মেয়ে মিল্লা আমি আর তোরা খাইতে বসে আছে, দাদা এরকম করে বলে। আমি তখন বললাম দাদা বাদ দে, এরকম করে বইলো না, ওর মারও তো এখন একটা বিপদ, এরকম করে বইলো না। আমার দাদা বলে তুই চুপ করবি, তুই কেন ওদেরকে এত মায়া ভালোবাসা দেখাইতে গেলি? যাই হোক আমি ওখান থেকে সুস্থ হইলাম, মোটামুটি হসপিটাল থেকে সুস্থ হওয়ার পরে বাড়ি আসছি। এখন আসার পরে যেটা দেখি যে তানিয়ার আর নেওয়া যায় না, মানে ওর নেওয়া যায় না, ওই যে মেম্বারের ছেলে ওরা আর নেয় না, এখানে ওরা রাখে দিছে, কাবিনের টাকাও দেয় নাই, ওর খোঁজ খবর নিব না, ওর শরীরে আমি হাত দিছি, আমার কারণে বাচ্চা মারা গেছে, ওরে আর নিব না। এবার ভাই মানে আমি ঘর থেকে বেরোলে আমার মারে, যেখানে পোলাপাইন পায় আমার মারে, যেখানে পোলাপাইন পায় আমার মারে, মানে আমার গায়ে হাত তোলে, মানে আমার শুধু পোলাপাইনে মারে। ধরেন রাস্তা দিয়ে হাঁটতেছে আমার ইট মেরে দেয়,
ওই যে তানিয়ার গায়ে আমি কেন হাত দিলাম এরকম। দেখলাম যে এখানে থাকার কোনো অবস্থা নাই, মানে এখানে খালি পোলাপাইনে মারে, খালি মারে, মেম্বারের ছেলেও মারে। তো ওদের মায়ের খেয়ে আমি কতদিন থাকবো? পরে আমি দাদারে বললাম, দাদা এভাবে তো মায়ের খেয়ে থাকা যায় না, আমি সিলেট শহরের দিকে চলে যাই, দেখি ওইদিকে কোনো কাজ টাজ পাই কিনা। পরে দাদা ওই সময় মোবাইল ফোন বেরোয়ছিল, হাতে একটা মোবাইল ফোন আছে, মোবাইল ফোনটা দিয়া বললাম যে আমি মাঝে মাঝে ফোন দিমু এলাকাতে, আমাদের এখানে আরেকটা ভাবি আছে, ভাবির জামাই আবার ডুবে থাকে, তাই আমি ভাবির নাম্বারে কল দিলে তুমি কথা বইলো। এই বইলে আমি তখন একটা চাকরি ঠিক করলাম, চাকরিটা ঠিক করে আমি তখন সিলেটে চলে আসছি। আচ্ছা সিলেটে চাকরি করতেছি, ওইখানে 15 দিন 16 দিন চাকরি করার পরে খবর পাইলাম যে ঢাকাতে নাকি ভালো চাকরি আছে গার্মেন্টস। ওই সময় সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি, ভালো টাকা বেতন, মানুষের মুখে মুখে শুনতেছি। তখন ওই সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করার লেগে সিলেট থেকে তখন ঢাকায় চলে আসি। ঢাকা আসার পরে সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করতেছি, ভালো টাকায় বেতন পাইতেছি। মাস দুয়েক কাজ করছি, করার পরে হঠাৎ করে বাড়ি থেকে খবর আসছে, ফোন আসছে যে তানিয়ার আম্মা নাকি মারা গেছে। হঠাৎ করে খবর আসছে, সকালবেলা ফোন করছে আমারে। সুস্থ সবল মানুষ ছিল, ভালো ছিল, কিভাবে মারা গেল? তাই ঢাকা থেকে তখন কোনোভাবে সিলেট পর্যন্ত আসছি। আমি আস্তে আস্তে মাটি দিয়ে ফেলছে ওরা, আমার অনেক লেট হয়েছে আস্তে আস্তে, গাড়ি পাই নাই, জাম ছিল রাস্তায়, আসার পরে মাটি দিয়ে দিছে। তো মাটি দিয়ে দিল, তাসলিমা তখন কান্নাকাটি করতেছে, খুব কান্নাকাটি করতেছে। আমি তখন তাসলিমারে বললাম, তাসলিমা কান্নাকাটি করে, তানিয়া কান্নাকাটি করে আর কি হবে, একটা কাজ করো, তুমি আমার দাদার সাথে থাকো, আমার দাদার খোঁজ খবর নাও, দাদার কী হয় না হয় দাদার দিকে একটু খেয়াল রেখো। তো দাদারে নিয়ে আমি ওখানে ওরে দাদার কাছে রাখছি, রাখে আমি তখন এই আবার ওর মাটি টাটি দিলাম। তারপরে এখানে কিছু দোয়া টোয়া পরে আমি 3-4 দিন পরে চলে আসছি আবার ঢাকাতে। এবার ঢাকাতে আসার পরে তানিয়া আবার ওই ভাবির নাম্বার দিয়ে আমার ফোন দিয়ে কান্নাকাটি করে, এলাকার মধ্যে উঠে গেছে। আমার দাদা আর তানিয়া এক ঘরে থাকে, এবং আমার এই বয়স্ক দাদা, মানে এত বয়স হয়েছে আমার দাদা যে ঠিকমতো লাঠি দিয়ে হাঁটা লাগে। তা আমার ওই দাদারে নিয়ে মেম্বারের ছেলে পুরো এলাকা রটাই দিছে আমার দাদার সাথে তানিয়ার অবৈধ সম্পর্ক আছে, মানে এরকম করে বলতেছে। পরে তানিয়াও কান্নাকাটি করে, আমার গ্রামে ভাল লাগে না, সবাই আমার খারাপ খারাপ কথা বলে, মা তো মরেই গেল, মানুষের এরকম কথা শুনতে ভাল লাগে না, যদি পারেন আমার একটু ঢাকাতে নিয়ে যান, ঢাকাতে নিয়ে একটা কাজ দেন। তখন আমি চিন্তা করলাম যে তুই কী কাজ করবি, বলে আপনি যে কোনো কাজ দেন। তো আমি যে গার্মেন্টসে চাকরি করতাম, ওই গার্মেন্টসে তো মেয়েরাও আছে, হেল্পার হিসাবে কাজ করে মেয়েরা। আমি তখন বললাম যে ঠিক আছে তানিয়া, একটা কাজ করো, তুমি ঢাকাতে চলে আসো, এখানে তুমি হেল্পারে চাকরি করতে পারবা, হেল্পারিতে। এই কথা বললাম। আমি তখন তাসলিমারে ঢাকাতে নিয়ে তানিয়ারে ঢাকাতে নিয়ে আসলাম, এবং নিয়ে আসার পরে এখানে এসে আমি তখন তারা চাকরি দিলাম। এইখানে এসে সে আমার সাথে চাকরি করতেছে, অন্য অন্য মেয়েগুলোর সাথে থাকতেছে, তাকে চাকরি করতেছে। আমি তখন চাকরি করি, বেতন 2 টাকা 4 টাকা যা পাই ওই দাদার জন্য পাঠাই দেশে, দাদা খায়। তানিয়ারটা তো তানিয়াই ব্যবহার করতেছে, ওর টাকা তো আর আমার কাছে দেয় না, ও ঘুরে ফিরে খায়, মানুষ নিয়ে ঘুরে আড্ডাবাজি করে, এরকম করেই চলতেছে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে এক লোকের সাথে আমার ওখানে পরিচয় হইলাম। ওর নাম হয়েছে আবুল কালাম। কালাম ভাইয়ের সাথে পরিচয় হইলো। কালাম ভাই মোটামুটি খুব ভালো মানুষ, তিনি থাকে হচ্ছে সৌদি আরবে, তার বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য আছে। ওনার সাথে আমার একটা ফ্রেন্ডশিপ করলাম, ভালো একটা সম্পর্ক হলো, আমাদের সম্পর্ক উনি জানছে, এবং আমাদের যে একটা ভালোবাসার ছোট্ট কাহিনী আছে এটা ওনারে বলছে। বলার পরে তিনি সৌদি আরবে থাকা বা সৌদি আরবে চলে যাবে। পরে আমারে বলে, ভাই আমি তো সৌদি আরবে চলে যাব, এখন কি বলবো তোমারে, দুঃখের কথা, আমার তো কোনো কিছু বলার নাই, যদি পারো তোমার বউটারে বিদেশ পাঠিয়ে দাও। আরে সরি, বউর কথা না, আমার কথা। বলে তুমি একটু বিদেশে চলে যাও, গেলে ওইখানে কিছু ভালো টাকা ইনকাম করতে পারবা, 2-4 টাকা ভালো টাকা ইনকাম করতে পারবা। দেশে তো কোনো ভবিষ্যৎ নাই, দেশে টাকা পয়সা ইনকাম করে রাখতেও পারবা না, আর দেশের টাকা থাকেও না। বিদেশে চলে গেলে ভালো টাকা ইনকাম করতে পারবা। পরে আমি বললাম, ভাই বিদেশের টাকা কই পাবো, বিদেশের টাকা কি আছে? পরে আমার বলে, তুমি যদি 4 লাখ টাকা দাও, আমি তোমার একটা ভালো ভিসা দিতে পারবো। আমি বলি, কী বলেন, 4 লাখ টাকায় ভালো ভিসা দেওয়া যাবে? বলে 4 লাখ টাকায় ভালো ভিসা দেওয়া যাইব, 4 লাখ টাকার ভিতরে তুমি যদি বলো আমি তোমার বিদেশ নিয়ে যাবো। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে ওনার ফোন নাম্বারটা আমার নিলাম, উনি তখন সৌদি আরবে চলে গেছে। যেদিন উনি সৌদি আরবে গেছে তার মনে হয় 21 থেকে 22 দিন পরে উনি হঠাৎ করে আমারে বলতেছে উনি ওনার মালিকের সাথে জর্দান চলে যাচ্ছে। ওইখানে চলে যাবে, জর্দান গিয়া ওইখানে উনি থাকবে, ওনার মালিকও জর্দানি মালিক, ওনারা নিয়ে যাবে সাথে করে। তো কী করলো, সৌদি আরব থেকে উনি তখন জর্দান চলে গেছে, ওইখানে গিয়ে থাকতেছে। পরে আমি বললাম যে ভাই আপনি তো জর্ডানে আছেন, ভালোই আছেন, এখন আমারে কি নিয়ে যাবেন ওরকম? পরে বলো 4 লাখ টাকা লাগবে, একটা ভালো ভিসা আছে, ঘরের ভিসা, ওই 4 লাখ টাকা দিলে আমি তোমার আনতে পারব। তখন কী করলাম, আমি নিজের টাকা দিয়া, আমি আর এই তানিয়া মিলা, মানে তানিয়া সহ টাকা দিছে, আমি তখন আমার পাসপোর্টটা করছি।
তাহলে বিয়ে শাদী কিন্তু আমরা করি না, আমাদের কোনো বিয়ে শাদী হয় নাই। তো এই পাসপোর্টটা করার পরে পাসপোর্টটা হয়েছে পরে আমি তখন চিন্তা করলাম এই পাসপোর্টের কপিটা ওনার জন্য পাঠাইছি। উনি বলে সাথে টাকা দেওয়া লাগবো না, ভিসা হইলে টাকা। এরকম করে আমার বলে ভিসা হয়ে যাবে, তুমি টাকা জোগাও, বেশি দিন লাগবে না। পরে আমার কাছে তো কোনো টাকা নাই, তানিয়ার কাছেও কোনো টাকা নাই। পরে গ্রামে গেছে জায়গা বিক্রি করার জন্য। কিন্তু ভাই জায়গা বিক্রি করার জন্য যাই দেখতেছি আমাদের যত জায়গা আছে, মানে আমগো যত জায়গা আছে, আমার দাদার সমস্ত জায়গায় মেম্বারের পোলাপাইন দখল করে রাখছে। এখানে কোনো রকমের আমার প্রত্যেকটা জায়গা মেম্বার আমার বলে তুই ভালোই ভালোই গ্রাম ছেড়ে চলে যা, কারণ এই গ্রামে থাকলে তুই মরে যাবি, তুই আমার ছেলের বউ নিয়ে বাকসস, তোর উপায় নেই। আমি বললাম আপনার ছেলে তো ওরে ছাইরিয়ে দিছে, কাবিনের টাকাও দেয় নাই, তালাক দিয়ে দিছে কাবিনের টাকা দেওয়া ছাড়া, আমি ওরে নিয়ে পালাইলাম কই। মানে আমার বলে তুই ভালোই ভালোই পালাইয়া জানাইলে কিন্তু তুই মরে যাবে, তুই কিন্তু বাঁচতে পারবি না, তোর কিন্তু আমি মেরে ফেলবো, তোর আমি পোলাপাইন দিয়ে মারবো। মানে খুব ধমকাধমকি করতেছে উনি আমার সাথে। পরে আমি তো মেম্বারের সাথে আর পারবো না, আমি 1 তোলা জায়গাও বিক্রি করতে পারি না। আমি অনেক মানুষের কাছে গেছি, অনেকের কাছে গেছি, মেম্বারের কথা শুনলে কেউ আর জায়গা কিনতে আসে না, তাও কেউ আর বেচে না। পরে লাস্ট পর্যন্ত আমাদের যে ঘর বিটাটা ছিল, ঘরের যে জায়গাটা, জমির জায়গা তো পাইলাম না, ঘরের জায়গাটা আমাদের পার্শ্ববর্তী এক লোক আছে, ওনারে বললাম আমার এই ঘরের বিটাটা কম করে 5 লাখ টাকা দাম আছে এই জায়গাটার। উনি আমার বলে টাকা দিব 2 লাখ, যদি পারস দিয়া দলিল দিয়া যা, আমি পরে যেমনি পারে এমনি দখল করবো। পরে এমনিতেও তো আমার এই বিটামারিতে আমি আর পামই না, ওইটা তো আমার হাতছাড়া হয়েই গেছে, কারণ মেম্বারের লোকজন তো সব দখল করে ফেলছে এবং আমার নামে বিভিন্ন ধরনের গ্রামের মধ্যে অনেক বদনাম রটাই দিছে। আমি মেম্বারের ছেলের বউ নিয়ে বাকছি, ছেলের বউর সাথে আমার আগে অবৈধ সম্পর্ক ছিল এবং আমি হসপিটালে নিয়ে আমি মেম্বারের ছেলের বউয়ের সন্তান মারিয়ে ফেলছি, মেম্বারের নাতিন মারিয়ে ফেলছি। মানে মোটামুটি যত ধরনের অভিযোগ আমার উপরে সব আছে। তো আমি গ্রামে আর কোনো কিছুর মালিক নেই। শেষ পর্যন্ত করলাম কি, পাশের লোকটার সাথে কথাবার্তা বললাম যে ভাই ঠিক আছে, আমি আমার বাড়ির জায়গাটা আপনার নামে দলিল করে দিব। পরে উনি আমার পরের দিন রেজিস্ট্রি অফিসে নিয়ে গেছে, গোপনে আমি আমার বাড়ির জায়গাটা দলিল করে দিছি। উনি তখন আমার 2 লাখ টাকা দিছে। এই 2 লাখ টাকা নিয়ে তখন আমি ঢাকাতে আসছি। আসার পরে তানিয়ারে বললাম যে তানিয়া টাকা পাইছি 2 লাখ, তো বলে আর 2 লাখ টাকা কই পাবা, আর 2 লাখ টাকা পাই না। ওনারা ফোন করলাম ভাই 2 লাখ টাকা তো পাইতেছি না, কোনো কিছু করা যাবে কি না, বিদেশে গেলে ওইখানে গেলে আপনারা আমি কাজ করে শোধ করে দেবো। না, উনি বলে যেটা এইভাবে হবে না, কি কাজ করে শোধ করে দিবা, টাকা আগে দিয়ে দিতে হবে, আগে টাকা দিলে আসতে পারবা, নাহলে আসতে পারবা না, তোমাকে আগে টাকা দিয়ে দেওয়া লাগবে। তাহলে যত রকমই বুঝেলাম ভাই, এখন তো একটু সমস্যার মধ্যে আছি, দিয়ে দিমুনি বা না ওনার কথা একটা যে না হবে না, তোমার এখনই দিয়ে দেওয়া লাগবে, তোমার এখনই দেওয়া লাগবে, খুবই মানে খারাপ ব্যবহার করতেছে আর কি, হবে না। এখন 2 লাখ টাকা তো আর মুখের কথা না, 2 লাখ টাকা কই পাবো বলেন। আমরা তো এখানে কোনো এরকম না যে আমাদের জমানো কোনো টাকা আছে বা কাউরে বললে কেউ আমাদেরকে টাকা দিব, কেউ তো টাকাও দিব না, কারো কাছে টাকা পাবো না। 2 লাখ টাকার কোনো জায়গায় পাইলাম না পাওয়ার পরে হঠাৎ করে তিনি আমার বলতেছে একটা কাজ করো আরিফ, তুমি যেহেতু আসতে পারতেছো না, 2 লাখ টাকা আছে, 2 লাখ টাকা দিয়ে তুমি অন্য একটা কাজ করতে পারো, তুমি আসলে এখানে যে টাকা বেতন পাবা, তোমার বউ তানিয়া যদি এখানে আসে সেম টাকা বেতন পাবে। আমি তখন বললাম কি বলেন, বলে তানিয়া এখানে আসলে সেম টাকায় বেতন পাবে, তানিয়ার এখানে পাঠাই দাও, তানিয়া সেম টাকায় বেতন পাবো, তানিয়ারে পাঠাও। আমি তখন বললাম ভাই তানিয়া কি যাইবো, বলে যাইবো না কেন, তানিয়া আইসে এরপরে তোমারে আনবো। তা গার্মেন্টসের চাকরি, ঢাকাতে যেরকম গার্মেন্টসের চাকরি করো এরকম সেম গার্মেন্টস এখানে এসে কাজ করবো। এটা হওয়ার পর আমি তখন তানিয়ারে বললাম যে তানিয়া এমন ঘটনা, তুমি কে যাবে? ও এক কথায় রাজি, হ্যাঁ আমি যাবো। আমি বললাম এটা কোনো কথা, আমি স্বামী দেশে থাকবো, বউ বিদেশে চলে যাবে? ও বলে আরে জর্দান তো অনেক মানুষই যায়, ওইখানে অনেকেই গার্মেন্টসে চাকরি করে, আমিও যে ওইখানে গার্মেন্টসে চাকরি করবো এবং গার্মেন্টসে চাকরি করে আমি তোমার জন্য টাকা পাঠাবো, আর আমি তোমার এসব নিয়ে যাবো, পরে আমরা স্বামী স্ত্রী একসাথে থাকবো। এখনই তো দেশে তো কোনো ইনকাম নাই, কোনো কিছু নাই, এবং আমাদের সন্তানাদি হইলেও বা কী খাইবো, আমাদের বাচ্চা কাচ্চা হইলে কী খাইবো, তুমি আমার যাইতে দাও। পরে আমি কী করলাম, ওর কথা মতো পরে ওর পাসপোর্টটা করছে, পাসপোর্টটা শুট করে এনে 50,000 টাকা খরচ হয়ে গেছে, 1.5 লাখ টাকা আছে, 1.5 লাখ টাকা পাঠাইছি। পাঠানোর পরে কালাম্বাই তখন ওর ভিসা লাগাইছে, 1.5 লাখ টাকার ভিতরে ভিসা হয়েছে। হওয়ার পরে টিকিট কাইটা কষ্ট করে আমি ওকে তখন পাঠাই দিছি ঢাকা এয়ারপোর্ট দিয়ে ওরা জর্দানে পাঠাই দিছি। ও জর্দান চলে গেছে। তো জর্দান যাওয়ার পরে কালাম্বাইয়ের সাথে কথা হয়েছে, কালাম্বাই বলো ও যেখানে আসছে ওখানে ভালো আছে, ও আমারে বললো অনেক ভালো আছি, কাজ কাম পাইছি। তা আলহামদুলিল্লাহ ভালো, আমিও তো ভাই অনেক খুশি, ও কাজ কাম পাইছে, ও ভালো থাকলে আমি ভালো। আর এরই মাঝে আরেকটা কথাও বলতে ভুলে গেছি, আমার দাদাও কিন্তু মারা গেছে এরই মাঝে, দাদা মারা গেছে, আমি দাদার মাটি টাটি দিয়ে আসছি, এবং ওরে ঢাকাতে নিয়ে আসার পরে দাদা মারা গেছে। তো ও তখন জর্দান চলে গেছে, মাস 4 মনে হয় ভালোই ছিল, আমার টাকা ঢুকেও দিতেছে, আমার সাথে ফোনে কথাও বলতেছে,
আমাকে খোঁজ খবরও জানাচ্ছে, আমার সবসময় বলো ভালো আছে, ভালো কাজ করে, বেতন পায়। এই 4-5 মাস পরে আস্তে আস্তে কথা বলা কমাই দিল। কথা বলে একটু 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 করে কমাই দিতেছে, মানে খুব একটা কথা বলে না, ফোন দিলে ব্যস্ত। গার্মেন্টসে গেছি, গার্মেন্টস থেকে আসছি, ওভার টাইম করছি, এখন রান্না করতে হবো, খাবার খাইতে হবো, মানে বিভিন্ন ধরনের কাজের দেখাইতেছে। আর টাকাও আগের মতো দেয় না। আগে যেরকম মাসে বেতন পাইলেই পুরোটা টাকা আমার দিয়ে দিত, এখন আর টাকা দেয় না। হয়তো মাসে 5,000 10,000 টাকা পাঠায়, এর বেশি পাঠায় না। তো ওই টাকা পাঠাইলে পাঠাইবো, না পাঠাইলে না। আমার কথা, আমি তো ঋণ করছি অনেক টাকা, ঋণের টাকাটাও যদি দিত, ঋণের টাকাটাও ঠিক মতো দেয় না। এইভাবে আমি পরিশোধ করতেছি, এমনি এমনি পরিশোধ করতেছি, এভাবে চলতেছি। কালাম ভাইরে বলে, কালাম ভাই আমারে বলে, ভাই আমি তো টাইম পাই না, আমি সৌদি আরবেও থাকি, এখানেও থাকি, 2 দেশে মিলে আমার থাকা লাগতেছে, তোমার বউ কয় টাকা কামায়, কোথায় থাকে, এইগুলো আর আমি কি করে বলবো, এই বিষয়ে আমি তোমার কোনো রকমের কথা বলতে পারবো না। মানে কালাম ভাইও আমাকে এই বিষয়ে কোনো রকমের সাহায্য সহযোগিতা করে না বা কোনো কিছু বলে না। মনে বুঝলাম যে কি আর করা। এরকম করে প্রায় 2 বছরের মতো কেটে গেছে। 2 বছর কাটছে। 2 বছর কাটার পরে ও আর দেশে আসে না। আমি বললাম দেশে আসো, দেশে আসো, দেশে আসে না। তো 2 বছর কাটে যাওয়ার পরে এভাবেই তখন পড়ে আছি। 2 বছর পরে, এটা সালটা ছিল 17 কি 18-র মাঝামাঝি, ওরকম একটা সময়, 2017-18-র মাঝামাঝি। তখন হঠাৎ করে কালাম ভাই একদিন আমার ফোন দিয়া, মানে কান্না করতেছে, প্রচুর কান্না করতেছে। তো কান্না করতেছে, আমি বললাম ভাই কান্না করতেছেন কেন, কি হয়েছে আমারে বলেন, কেন কান্না করতেছেন? পরে বলে, ভাই ঘটনা তো ঘটে গেছে, এই আপনার বউ সহ 5টা মেয়ে মারা গেছে। আমি বললাম কি বলেন, 5টা মেয়ে কীভাবে মারা গেল? পরে বলে ফ্যাক্টরিতে আগুন লেগা। তো আমার মোবাইলের সময় ইমো ছিল, উনি ইমোতে তখন ভিডিও পাঠাইছে যে ফ্যাক্টরিতে আগুন লাগছে এবং লাশ শুয়ে আছে। উনি বলে পুরো কয়লা হয়ে গেছে, লাশ দেখাও যায় না। মা গেল, বাপ গেল, তানিয়ার মাও গেল, আমার দাদাও গেল, আজ তানিয়া আমার ছেড়ে চলে গেল। চোখে পানি আসতেছে না, বোবা হয়ে গেছিলাম, একদম মনটারে বুঝাইতে পারতেছি না তখন আর। আল্লাহ আমার সাথে কেন এরকম হচ্ছে, শুধু মনে মনে একটা কথাই জপতেছি যে আল্লাহ আমার সাথে কেন এরকম হচ্ছে, আল্লাহ আমি কি অপরাধ করেছি, আল্লাহ কেন আমার সাথে এরকম হচ্ছে, আল্লাহ আল্লাহ তুমি কি আমার দিকে একবার ফিরে তাকাবে না আল্লাহ। কালাম ভাই বলতেছে, ভাই আপনার কাছে টাকা আছে, টাকা পাঠান, লাশ দেশে পাঠাবো। আমি বললাম ভাই কি বলেন, লাশ দেশে পাঠাইবেন? ভাই টাকা পাঠান, লাশ দেশে পাঠাবো। ভাই আমি টাকা পাবো কই? বলে কমে 2 লাখ টাকা পাঠান, 2 লাখ টাকা পাঠাইলে লাশটা দেশে পাঠানো যাইব। ভাই আমার কাছে টাকা নাই, আমি টাকা দিব কোত্থেকে? আমার কাছে 2 লাখ টাকা আছে। পরে বলে তাইলে ভাই লাশ এখানে মাটি দিয়ে দিতে হইব। আমি বললাম ভাই লাশটা মাটি দিয়ে দেন, আর যে কোনো একটা লোকের কাছে যদি পারেন, ও যে ঘরে মারা গেছে ওর একটা পরনের কাপড় আমার লেগে একটু পাঠিয়ে দিয়েন। ওর কিন্তু আমি বিয়ে করে পাঠাইছিলাম জর্দানে, বিয়ে করে গেছে। পরে আমার বলে আচ্ছা ঠিক আছে, কাপড় পাঠামুনি। পরে আমার কিছুদিন পরে, 3 থেকে 4 দিন পরে, একটা লোকের মাধ্যমে কাপড় পাঠাইছে, ওর পরনের একটা কাপড়। তখন গ্রামে চলে গেছি, আর ঢাকায় থাকি নাই, গ্রামে চলে গেছি। গ্রামে গেছি বলতে আমার এক দুঃসম্পর্কের দাদি হয়, ওনার কাছে গেছি। ওনারও ছেলে মেয়ে নাই, ওনার কাছে গেছি, যাই ওইখানে থাকতেছি। তো এখানে যাওয়ার পরে তো ওনার কাপড়টা আমি গরম পানি দিয়ে ধুইছি, গরম পানি দিয়ে কাপড়টা ধুইছি, গরম পানির ভিতরে আবার বরই পাতা মিশিয়ে ধুইছি। ধুয়ে আসলে মানুষ দেখলে তো হাসবো, মাগরিবের পরে একটা কবর করছি, কবরের ভিতরে ওরে কাপড়গুলারে রাখছি, কাপড়গুলা রেখে উপর দিয়া বাঁশ দিছি, একদম কবর বানাইছি। দাদির ওই দিকে একটু বনের মতো আছে সিলেটেই, ওই বনের ভিতরের দিকে গিয়া তখন আমি একটা কবর বানাইছি। বানাইয়া প্রত্যেক দিন ওই কবরের কাছে গিয়ে বসে থাকি। দাদি আমার বলে তুই কই যাস, এখানে কি করস? কিছু না দাদি। কই তুই তোর দাদার কবরের কাছে যাস না, তোর বাপের কবরের কাছে যাস না, তুই কবরের কাছে বসে থাকস? সবসময় এখানে বসে থাকি।
17 গেল, 18 গেল, 19 গেল, 20 গেল, 21 গেল, 22 গেল, 2023 সালে আইসা আপনার ফেব্রুয়ারি মাসে এই বছরের আমি ইচ্ছা করে কভারটার উপরে শুয়ে কয়টা ছবি ফেসবুকে দিছি। এত একটা ফেসবুক চালাইতাম, কভারটার মধ্যে শুয়ে কয়টা ছবি ফেসবুকে দিছি। দেওয়ার পরে আমার কালাম ভাই কল দিছে। এও মাঝে মাঝে কালাম ভাইয়ের সাথে কথা হইতো, সবসময় না, হয়তো মাসখানিক পরে 2-3 মাস পরে একবার কল দিত, কথা বলতাম। তাদের কল দিয়ে আমরা বলতেছে, ভাই ফেসবুকে যে ছবি দিলেন এটা কার কবর? বল ভাই কবর তো আরো 7 বছর আগের কবর। তো বলে 7 বছর আগে এটা কার কবর? 7 বছর আগে এটা তানিয়ার কবর। বলে কি বলেন, তানিয়ার লাশ কি দেশে পাঠাইছি নাকি? আপনি তানিয়ার কবর পাইলেন কই? আমি যে ভাই তানিয়ার লাশ তো দেশে পাঠান নাই, তানিয়ার একটা কাপড় তো দেশে পাঠাইছিলেন, ওই কাপড়টারে আমি মাটি দিছি। মাটি দিয়া আজ 7টা বছরে কবরের কাছে বসে আছি। উনি আমার বলে কি বলেন আপনি 7 বছরে কবরের কাছে বসে আছেন? আমি বললাম হ ভাই, 7 বছরে কবরের কাছে বসে আছি, জীবনের বাকি সময়টাই কবরের কাছে থাকবো, এই কবর ছেড়ে কোথাও যাবো না। এর মাঝে কে জানি এটা কথা বলতেছে, উনি তখন লাইনটা কাটে দিছে, কিছু বলি নাই। ওনার সাথে কথা হয়েছে বাংলাদেশ সময় 11টা বাজে। ওই দিনে রাত 10:30 বাজে আমার নাম্বার, একটা নতুন নাম্বার থেকে কল আসছে হোয়াটসঅ্যাপে, নাম্বার চিনি না। রিসিভ করছি, আমারে বলে তুমি কেমন আছো? 7 বছর পরে যখন তানিয়ার কণ্ঠে শুনলাম যে তুমি কেমন আছো, আমার কাছে মনে হইল যেন পুরো পৃথিবীটা মনে হয় তখন আমার মাথার উপরে ভেঙে পড়ছে। বললাম তুমি কে? আমি তানিয়া। তানিয়া তুমি কই? আমি জর্দানে। আবার বলে তুমি বিয়ে করো নাই কেন? তুমি না মারা গেছো? বলে মারা যায় না, বাচ্চার মা হইছে। কি কো বাচ্চার মা হইছে? বাচ্চার বাবা কে? বলে আবুল কালাম, যে লোকের কাছে তুমি আমার পাঠাইছো ওই লোক। বললাম কি কো? তখন চিৎকার দিয়া কাইটা উঠছে, চিৎকার দিয়া কাইন্দা বলতেছে তুমি এয়ারপোর্টে আসো, আমারে নিয়ে যাও। কি গো তুমি এয়ারপোর্টে আসবা? বলে হ। কবে? তখন ডেট কবে ছিল জানি না, বলে 15 তারিখে আইব। আমাকে টাইম দিল, অমুক টাইম আমি আসতেছি, তুমি এয়ারপোর্টে আইসো। ভাই আমি ওর এয়ারপোর্টে যখন দেখছি আমি জড়াই ধরে কাঁদতে শুরু করছি। সবাই আমার দিকে তাকাচ্ছে, আমি চিৎকার করে কাঁদতেছি। অনেক বড় একটা ছেলে ওর সাথে আছে, আওয়াজ ধরে কান্নাকাটি করতেছে। আমি তখন ওর বাড়িতে আনলাম, দাদির বাড়িতে, যে বাড়িতে আমি থাকি। জিজ্ঞেস করলাম কি হয়েছে? ও আমারে বলে কালাম আমার ওখানে নেওয়ার পরে জোর করে আমার সাথে অবৈধ সম্পর্ক করছে, করে আমার পেটে বাচ্চা দিয়ে দিছে। দিদি আমারে বলতেছে তুই কি বাচ্চা নিয়ে দেশে যাবি নাকি তুই কিছু একটা করবি, তুই ওরে বল তুই আমার বিয়ে করে ফেলছস। আমি বলছি আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। আমি ওর এই কথা বলবো যে আমি বিয়ে করে ফেলছি, আমি এটা ওরে বলতে পারবো না। ও আমার পাগলের মতো ভালোবাসে। আমি বললাম তারপর? ও বলে তারপরে একদিন হঠাৎ আমাদের গার্মেন্টসে আগুন লাগছে, ইন্ডিয়ান 2টা মেয়ে মারা গেছে, হঠাৎ করে আগুন লাগছে। এই সুযোগটায় কালাম কাজে লাগাইছে, এই সুযোগটা কালাম ভিডিও করছে, ভিডিও করে আমার সামনে তোমার এই কথাগুলো বলছে। আমি তখন বললাম তারপর? ও বলে আমি কিছু বলি নাই।
কারণ আমি কমুকে 2 দিন পরে কালামের বাচ্চা দুনিয়াতে আইব। এই ঘটনার পরে তখন বাচ্চা দুনিয়াতে আসছে, আসার পরে বললাম আসার পরে 7টা বছর আমি 7টা বছর বুকে পাথর বাইতেছিলাম। কিন্তু সেদিন যখন তুমি ফেসবুকে কবরের ছবি পাঠাইলা এবং কালাম তোমার সাথে লাউড স্পিকার দিয়া কথা কইল, এগুলো শোনার পরে আমি ঠিক থাকতে পারলাম না। আমার কাপড়ে মাটি দিয়া 7 বছর তুমি ওই কবর পাহারা দিছ। তোমার থেকেও ভালো মানুষদের দুনিয়াতে আর হয় না। আমি শেষ পর্যন্ত কালামের সন্তানটারে কোলে নিয়া টিকিট কেটে দেশে চলে আসছি। জড়াই ধরে কইলাম, বউরে, আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠায়, গরিব কেন পাঠায়? একটা গরিব মানুষ যাতে দুনিয়াতে না থাকে। এমন ভাই জয়ডান থাকতে আমার বউ নাকি আপনার গল্প সব সময় শুনতো। আপনার অনেক ভিডিওতে আমার বউ নাকি কমেন্ট করছে, ভাই আমি পৃথিবীর কাছে মৃত কিন্তু আমি বেঁচে আছি। আমি পৃথিবীর কাছে মৃত কিন্তু আমি বেঁচে আছি। আমার বউর অনেক ইচ্ছা আপনাকে একটা নজর দেখার। আপনি তো আমার বউয়ের ফোন রিসিভ করেন না, তার সাথে কথা বলেন না। তাই আমার বউ আর আমি মিলে আমাদের কথাগুলো আপনাকে লিখলাম। যদি আপনি পারেন আমাদের এই গরিব মানুষের কথাগুলো দেশ ও জাতির কাছে তুলে ধরেন। আপন ভাই ভালো থাকেন, আপনার জন্য অনেক দোয়া। সুপ্রিয় বন্ধুগণ, সবাই ভালো থাকবেন। আমাকে গল্প নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকে তো কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানে বিদায়। আসসালামু আলাইকুম।